হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। শুভ তার এক্সকে ছোট মামার মেয়ের বিয়েতে দেখবে সেটা শুভ কখনো ভাবতেও পারেনি। মেহেরিন তার এক্সকে তাদের বাড়িতে দেখবে মেহেরিনও তার কোনোদিন কল্পনাও করতে পারেনি। আজকে প্রায় 5 বছর পর শুভ আর মেহেরিনের দেখা। শুভ এক পলক দেখেই দূরে সরে গেল। বলা চলে মেহেরিনের চোখের আড়াল হলো। মেহেরিনের দু চোখ শুভকে বারবার খুঁজতেছে। শুভর যে ভুল ধারণাটা ভাঙতে হবে। আজও যে শুভর জন্য মেহেরিনের বুকটা ফাটে। এমন সময় শুভর নানি শুভকে ডাকল। কি নানু ভাই, সব সময় কি ভেবে মুখ গোমরা করে থাকিস তুই? এসেছিস তো দেখতেছি, তোর মুখে হাসি নাই। কি যে বলো না নানু তুমি। আমি হাসি তো আর কি বলে, গোমরা মুখে আসি আমি? সবাই বিয়েতে নাচ গান করতেছে, আর তুই এরকম গাছের মতো সোজা দাঁড়িয়ে আছিস যে। আমি তো সবার আনন্দ করে দেখতেছি নানু। ঠিক এমন সময় শুভকে খুঁজতে খুঁজতে মেহেরিন তার দাদির কাছে চলে আসলো। এসে দেখে শুভ আর তার দাদি কি যেন কথা বলছে। এমন সময় বাড়ির বাকি লোকগুলো আসলো। শুভর মামা মামি, খালা খালু, মামাতো বোন ভাই, খালাতো বোন ভাই সবাই আসলো। অমনি মেহেরিন তার দাদিকে প্রশ্ন করলো। দাদিমা, এনাকে তো চিনলাম না, ইনি কে? তুই চিনবি কি করি? তুই তো থাকিস বাইরে। এ হলো তোর সুলতানা ফুপির একমাত্র ছেলে শুভ। কিন্তু সবাই যে বলে সুলতানা ফুপি নাকি মারা গেছে, তার সাথে নাকি আমাদের পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই। আসলে তোর দাদা আর তোর বাবা কোনোদিন আর্মি ছেলের সাথে তোর ফুপির বিয়ে পছন্দ করতো না, আর তোর সুলতানা ফুপি আর্মি ছেলেকেই ভালোবেসে বিয়ে করলো। তখন থেকেই তোর দাদা আর বাবা সুলতানার সাথে যোগাযোগ বন্ধ করে আর সবাইকে মানা করে। তাহলে হঠাৎ ইনি এখানে কিভাবে? আমি বলেছিলাম তোর বাবাকে, তাই তোর বাবা খবর দিয়ে শুভকে এখানে নিয়ে আসলো। দেখ মেহেরিন, দাদুমণি পরিবারের সবাই সদস্য এসেছে। দেখ বাড়িতে আজকে কত আনন্দ। মেহেরিন যতবার তার দাদির সাথে কথা বলছে ততবারই মেহেরিন শুভকে আর চোখে দেখছে। এবার আসি পরিচয় পড়বে। মেহেরিনের বাবার নাম শফিক, মায়ের নাম নাজমা, আর একটা বোন আছে তার নাম মাহমুদা। মেহেরিনের চাচার নাম সামচুল, চাচির নাম ফরিদা, আর যার বিয়ে হচ্ছে তার নাম রুকাইয়া। যে ফুপু বেঁচে আছে তার নাম সুমি, তার 2 ছেলে 1 মেয়ে। এছাড়া বাড়িতে আরও অনেকেই আছে, তাদের নাম নাইবা বললাম। মা, আমাদের কাজ আছে অনেক, তোমরা সবাই কথা বলো, আমি আসতেছি। দেখলে মেহেরিন, তোর বাবার কাহিনী এখনো কেমন রেগে আছে শুভর উপরে। নানি এসব বাদ দাও, কি যেন দেখাবে বলেছিলে? এরপর শুভর নানি অনেক পুরাতন একটা ফ্যামিলি অ্যালবাম বের করলো, যেখানে পরিবারের সবার ফটো আছে, ছোটবেলা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। তখন কেউ বিয়ে করেনি। শুভর নানি একটা একটা করে ফটো দেখাচ্ছে আর সেটার ঘটনা বলতেছে। সবাই মনোযোগ সহকারে শুভর নানির সব কথা শুনতেছে, কিন্তু মেহরিন বারবার শুভকে দেখছে। ফটো দেখার মাঝেই মেহরিন বলছে, দেখেছো দাদিমা, সবাই তোমার কথা শুনে কথা বলতেছে, হাসতেছে, আর তোমার নাতি কোনো কথাই বলতেছে না। কার কথা বলছিস তুই মেহেরিন? কার আবার? তোমার নতুন নাতি শুভর কথা বলতেছি আমি। আপু, তুই অ্যালবাম দেখ তো, শুভ কি করে করুক, এতে তোর সমস্যা কোথায়? কী রে মাহমুদা, তুই শুভর নাম ধরে ডাকতেছিস কেন? শুভ না তোর বড় হবে? সে তো তোরও বড় হয়, তুইও নাম ধরে ডাকতেছিস। আমার আর তোর হিসেব কি এক হলো নাকি? ছোট মানুষ, এত কথা বলিস কেন তুই? তোমরা দু বোন কি শুরু করলে? থামবে এখন? দু বোনই তাদের মাকে ভেঙচি কাটল। আবারও সবাই অ্যালবামে চোখ দিল। সবার দেখা হয়ে গেলে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সেখান থেকে মেহরিন গেল না। শুভর নানি এবার শুভর হাত ধরে শুভকে তার পাশে বসালো। কোনো কারণে কি তোর মন খারাপ নানু ভাই? নাকি তোর মামা ওইভাবে বলে গেল বলে মন খারাপ? না নানু, মন খারাপ হবে কেন? তাছাড়া সত্যি আমি ঠিক আছি। এখানে এসে সত্যি খুব খুব ভালো লাগতেছে আমার। এত মানুষ, এত শোরগোল, সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। তোর মা যে তোর বাবার বিয়ে করবে সেটা আমরাও জানতাম না, তবে তোর মাকে কিন্তু সবাই খুব ভালোবাসতো। সেসব কিছু জানি আমি নানু। তোর দাদা বাবা আর্মি হওয়াতে কারো কোনো মত ছিল না,
কিন্তু যখন শুনলাম তোর দাদা, মা, বাবা সবাই মিয়ানমারের সন্ত্রাসীর বোমা হামলায় মারা গেল, তখন সবাই আরও রেগে গিয়েছিল। তাই তো কেউ দেখতেই চায়নি। সব শুনেছি আমি নানু, আমাকে নতুন করে কোনো বলতে হবে না। এখন এসেছি, সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাইকে বোঝাতে হবে আর্মিতে চাকরি করলে যে তাদের আপনজন হারিয়ে যায়, সে ধারণা ভুল। তোর কথা শুনে মনে শান্তি পেলাম নানু ভাই। মেহরিন বারবার শুভর দিকে শুধু তাকিয়ে আছে। মেহরিন কিছু একটা বলতে চায়, তবে তার দাদি থাকাতে শুভকে কোনো কথাই বলতে পারছে না। সন্ধ্যার পর বড় বক্সে ডিজে গান লাগিয়ে সবাই নাচানাচি করছে। শুভ একটু দূরে দাঁড়িয়ে সেসব দেখছে। মেহরিন অবশ্য তখন সবার সাথে ছিল। সবাই যখন নৃত্য দেখতে ব্যস্ত, তখনই মেহরিন শুভর হাত ধরে টেনে নিয়ে একটু দূরে আসলো। শুভ প্রথমে ভয় পেয়েছিল, পরে যখন দেখলো মেহরিন, তখন শুভ চলে আসতে যাবে, ঠিক সেই সময় মেহরিন শুভর সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ালো। এভাবে কোথায় চলে যাচ্ছ তুমি? আজ 5 বছর পর তোমার সাথে দেখা হলো, তুমি যে কোনো কথা বলতেছ না। পছান আপনি এখানে এভাবে আমাদেরকে কেউ দেখলে খারাপ ভাববে। তুমি থেকে কবে আপনি হলাম আমি শুভ? দেখেন, ও হয়তো কোনো কথা না বলে আমার পথ ছাড়েন। পথ ছাড়বো না আমি। কি করবে তুমি? শুভ যেই না কোনো কথা বলতে যাবে, অমনি মাহমুদা সেখানে এসে হাজির। মেহরিন তো খুব ভয় পেয়েছে, না জানি এখন মাহমুদা তাদের দেখে কিভাবে। আপু তুই এখানে? আম্মু তোকে সেই কখন থেকে ডাকতেছে। হঠাৎ আম্মু কেন ডাকবে আমাকে? সেটা কি জানি নাকি আমি? গিয়ে শোন কি বলে তোমাকে। মেহরিনের রাগ উঠে গেল। তার আম্মু তার আর ডাকার সময় পেল না। মাহমুদাকে রাগ দেখিয়ে মেহরিন তার মায়ের কাছে চলে গেল। শুভ এবার যেতে ধরল, সেই সময় মাহমুদা শুভর হাতটা টেনে ধরল। কি হলো, আপনি আবার আমার হাত টেনে ধরলেন কেন? হাত ধরেছি বলে কি রাগ করলেন নাকি? আমাদের একটা ফুফি ছিল, তার যে একটা ছেলে ছিল সেটা তো জানতাম না। আপনার সাথে কি পরিচয় হওয়া যাবে না? পরিচয় তো হওয়া যায়, তার আগে হাত ছাড়ো, আর ওই যে টংটা আছে সেখানে গিয়ে বসি। মাহমুদা শুভর কথা শুনে খুব খুশি হলো। ইস, দেখতে কি হ্যান্ডসাম, বডিও আছে। মাহমুদা শুভর হাত ধরে টেনে নিয়ে টঙের উপরে বসলো। বলেন কি বলবেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু আপনার ছোট হই, তাহলে আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে আপনি তুমি করে বলবেন, নয়তো নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আপনি না দেখতে পুরোই নায়কের মতো। কি সুন্দর বডি আপনার, কত সুন্দর গুছিয়ে মিটিয়ে করে কথা বলেন। ও মাথায় নাকি? তা তো জানতাম না আমি। আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না তো নেই, এ কথা যে জিজ্ঞেস করলে তুমি। সেটা সময় হলে বুঝতে পারবেন আপনি। আচ্ছা বলুন তো, আপনার পছন্দের খাবার কি কি? মাংসের কালা ভুনা, হাঁসের মাংস, পোলাও, ভাত, চিংড়ি মাছ, শুটকি ভর্তা এবং সিদ্ধ ডিম। এসব খাবার খেলে তো পেটে চর্বি হয়, তাহলে এরকম জিম করা বডি কিভাবে? সব সময় তো আর এসব খেতে পারি না, কিন্তু যখন পাই তখন খাওয়া ছাড়ি না আমি। এবার বলো, তুমি কিসে পড়ো? এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সায়েন্স। পড়াশোনা কেমন চলছে তোমার? খুব ভালো চলতেছে। আপনার সাথে এভাবে পাশাপাশি বসে থাকতে খুব ভালো লাগতেছে আমার। মেহরিন তার মায়ের কাছে গেলে জানতে পারে রাতে সে কি খাবে। এ কথা শুনে মেহরিন চরম রাগ হয়ে বের হয়ে আসে। এসে শুভকে খুঁজতে থাকে, কিন্তু শুভর দেখা পায় না। তখন অনেকক্ষণ এ ঘর সে ঘর খুঁজলো, পেল না। হঠাৎ মনে পড়ল মাহমুদাকেও দেখা যাচ্ছে না। তাই সে এবার বাড়ির বাহিরের আঙিনায় আসলো। এসে দেখে ঢঙের ওপর বসে দুজনে কি সুন্দর কথা বলছে। কি বলছে শোনার জন্য যেই না মেহরিন সেখানে গেল, অমনি শুভ সেখান থেকে উঠে বাড়ির ভেতরে এসে নৃত্য দেখা শুরু করলো। মেহরিন তো চরম অবাক হয়ে গেল, এটা কি হলো তার সাথে। দিলে তো আমাদের দুজনের আড্ডাটা ভেঙে। কত সুন্দর করে কথা বলতেছিল। এমন হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। খুব পেকে গেছিস। আর এমন পাকা পাকা কথা কোথায় শিখলি? নাকি আম্মুকে বলে দিব তোমার মেয়ে পড়াশোনা না করে অপরিচিত ছেলের সাথে বসে আড্ডা মারে? তুমিও তো তখন দুহাত প্রসারিত করে অপরিচিত ছেলেটার সাথেই কথা বললে। সে কথা কি আমিও গিয়ে আম্মুকে বলে দিব নাকি? তোকে এবার সত্যি একটা চড় মারবো। খুব বেয়াদব হয়ে গিয়েছিস। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না?
যা বলছি এখান থেকে, বেয়াদব। সত্যি কথা বললে যে কেউ বেয়াদব হয়। কথাটা বলতে বলতে চলে গেল মাহমুদা। মেহেরিনও সাথে সাথে চলে গেল। ইতিমধ্যে রাতের খাবারের সময় হয়েছে, তাই বক্স বন্ধ। সবাই খেতে বসেছে, কিন্তু সেখানে শুভ নেই। তাই তখন শুভর নানি বলছে, বড় বৌমা, যাও শুভকে ডেকে নিয়ে এসো। দেখো মা, তোমার কথায় কিন্তু ওই ছেলেটাকে বাড়িতে এনেছি, তার মানে এই নয় যে তাকে সাথে করে নিয়ে খাবো। এসব তুই কি বলছিস? ও তোর বোনের ছেলে হয়। আমার বোন আমার কাছে মৃত, ও হলো আর্মির ছেলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাইজান কি শুরু করলে? বিয়ে বাড়ি, সব আত্মীয় স্বজন এসেছে, আর তুমি কি না বিয়েটা হয়ে গেলে তো চলে যাবে নাকি? রুকাইরের বিয়ে হতে এখনো 10 দিন বাকি, তার আগেই কেন ডাকতে হলো ওই ছেলেকে? বড় বৌমা, যাও তো খাবারটা আনো, শুভর ঘরে দিয়ে আসো। আম্মু আমাকে দাও, আমি যাচ্ছি, আমার তো খাওয়া শেষ। মেহেরিন চোখ বড় বড় করে তাকালো মাহমুদার দিকে। এখন খাবার টেবিল থেকে উঠতেও পারবে না, তাই খুব দ্রুত খাবার খাচ্ছে মেহেরিন। মাহমুদা শুভর ঘরে ঢুকে দেখে শুভ উপর হয়ে বিছানায় শুয়ে আছে, তাই মাহমুদা শুভকে ডাক দিল। এই সময় আমার ঘরে কোনো বলবে নাকি? আপনি তো রাতে এখনো কোনো খান নাই, তাই আপনার খাবার নিয়ে আসলাম আমি। আমার তো কোনো খিদে নেই। আমি দেখছি আপনি আব্বুর সব কথা তখন শুনছেন। দেখেন, আপনি যদি খাবার না খান তো আমিও খাবো না। আমি খেলে তুমিও কেন খাবে না শুনি? আপনি অনেক ভালো, সুন্দর, আর আমার তোমার কি? সেটা এখন বলা যাবে না। আগে খাবারটা খান, না হলে কিন্তু আমিও খাবো না। কি আর করবে, না খেলেও সমস্যা। আর এখানে আসার উদ্দেশ্য হলো তার মামার ভুল ধারণা ভেঙে দেওয়া। শুভ বুঝে গেছে এখন তার সব কিছু সহ্য করে নিতে হবে, তাই শুভ খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় মেহেরিনও শুভর ঘরে এসে ঢুকলো। ঢুকে দেখে শুভ খাচ্ছে। এবার তুই যা, আমি আছি এখানে। কেন? আমি থাকলে কি সমস্যা হবে শুনি? আবু রাগ হয়েছে, তোকে যেতে বলতেছে। মাহমুদার রাগে গজগজ করতে করতে চলে গেল। মেহেরিন শুভর খাওয়া দেখতেছে, কিন্তু শুভ মেহেরিনের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। মেহেরিন ভেবে পাচ্ছে না যে ছেলে তার সাথে কথা বলার জন্য কত রকম পাগলামি করত, আর এখন এত পরিবর্তন কিভাবে। শুভর খাওয়া শেষ হলে প্লেট রেখে দিল। চশমা পরা কবে থেকে ছাড়লে? আর হাতেই বা কবে থেকে ঘড়ি পরা শুরু করেছো? আগে তো সব সময় শার্ট গায়ে থাকতো, ইন করে পরতে, এখন টি শার্ট যে। আমার খাওয়া শেষ, আমি এখন ঘুমাবো। আপনি পারলে এখন চলে যান, আমার খুব ঘুম ধরেছে। আমি কিন্তু আমার কথার উত্তর পেলাম না। দেখেন, আপনি এবার যান এ ঘর থেকে, নাহলে আপনার বাবা আবার ভুল বুঝতে পারে। শুভ, আমার কথার উত্তর দাও আগে তুমি। এর মাঝে শুভর নানি ঘরে এসে ঢুকলো। মেহরিন যতটা পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। শুভর নানি এসে শুভর হাতটা ধরল। নানু ভাই, রাগ করিস না, তোর মাকে তোর মামারা খুব ভালোবাসতো তো, তাই। কি যে বলো না নানু তুমি, মামা তো আমার গুরুজন, মন খারাপ করবো কেন? শোন, কালকে সবাই এই গ্রামটা ঘুরে আসতে পারিস। আমাদের এখানে তো প্রথম আসলি, তাই সবার সাথে কালকে গ্রাম ঘুরিস, মনটাও ভালো হবে। যখন এসেছি সবকিছু দেখতে হবে। আমার মায়ের বাড়ি, আমার মায়ের গ্রাম বলে কথা। নানু এখন ঘুমাবো, এবার তাহলে যাও। মেহরিনকে নিয়ে তার দাদি ঘর থেকে বের হয়ে গেল। মেহরিনের খুব রাগ হচ্ছে। যখনই শুভর সাথে একটু কথা বলে তখনই হয় মাহমুদা, না হয় তার দাদি চলে আসে। আবার শুভকে কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তরও দেয় না। পরের দিন সকালে ঘুমিয়েছিল শুভ, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমিয়ে থাকতে পারল না শুভ, কারণ মাহমুদা এসেই শুভকে ঠেলতে ঠেলতে তুলল বিছানা থেকে। অনেকদিন পর একটু সময় নিয়ে ঘুমোচ্ছে, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমোতে পারল না শুভ। চোখ কসলাতে কসলাতে মাহমুদাকে জিজ্ঞেস করতেছে, কি হলো, এভাবে টেনে ঠেলে তুললে যে আমাকে? সময় কত হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে আপনার? কটা বাজে শুনে? সকাল 11টা বাজে, আর আপনি এখনো ঘুমাচ্ছেন? এবার তড়িঘড়ি করে শুভ তার হাত ঘড়িটা হাতে নিয়ে দেখে সত্যিই তো 11টা বাজে। দ্রুত বিছানা থেকে নামলো শুভ। যান, গিয়ে আগে ফ্রেশ হয়ে নেন, আপনার পছন্দের খাবার রান্না করেছি। শুভ কিছু একটা বলতে চাইল, কিন্তু বলল না। শুভ ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখে মাহমুদা খাবার এনেছে,
তাই শুভ হাত মুখ তোয়ালে দিয়ে মুছে খেতে বসলো। রুটি আর মাংসের কালো ভোনা। শুভ খাওয়া শুরু করে দিল। সকালে সবাই নাস্তা করে যাওয়ার পর আমি নিজ হাতে রান্না করেছি আপনার জন্য। এখন বলুন তো কেমন হয়েছে? সত্যি তোমার রান্নার তারিফ করতে হবে, অনেক সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। আর একটু দেই তাহলে? না না থাক, এতেই আমার হয়ে গেছে। শুভর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সব দেখল মেহরিন। সব দেখে এবার মেহরিন শুভর ঘরে ঢুকলো। একবার মাথা তুলে দেখল কে এসেছে। মেহরিনকে দেখার পর খাবারে মনোযোগ দিল শুভ। মেহরিন এবার একটা চা টেনে শুভর পাশে বসলো। কালকে থেকে তোমার সাথে কথা বলতেছি, একটা কথারও উত্তর দিচ্ছ না। আর মাহমুদা অন্যরা যখন কথা বলে তাদের কথার উত্তর দিতে ঠিকই দিয়ে দিচ্ছ। মাহমুদা, আমার খাওয়া শেষ। আমি কথা বলতেছি, আমার কথার উত্তর না দিয়ে কি বলতেছো তুমি? দেখেন, আপনার ওসব কথার কোনো উত্তর নেই আমার কাছে। আর আমাকে আপনি কেন এত প্রশ্ন করেন? দেখো আপু, তোমার সাথে কথা বলতে হয়তো ওনার ভালো লাগে না, তাই বলে না। বেশি কথা না বলে চলে যা তুই। মাহমুদা, আজকে না গ্রাম ঘুরে দেখানোর কথা। সবাই তো আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন। মাহমুদা পেছনে পেছনে শুভর ঘর থেকে বের হলো। মেহরিন তো রেগে আগুন। না, এভাবে কিছুতেই শুভর সাথে কথা বলা যাবে না। তাই মনে মনে একটা শয়তানি বুদ্ধি আটলো। কাজিন ভাই বোনগুলো সবাই গ্রাম দেখতে বের হলো। প্রাণ ভরে শ্বাস নিতেছে শুভ। মেঠোপথ, ফসলের ক্ষেত, নদী, বাড়ি, ঘর, গাছপালা, অসাধারণ একটা বিষয়। হঠাৎ মেহরিন ইচ্ছে করে পড়ে গেল, কিন্তু কেউ বুঝলো না। মেহরিন পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই এগিয়ে গেল মেহরিনের কাছে। হঠাৎ তোর আবার কি হলো? পড়ে গেছি, পা মনে হয় মচকে গেছে, হাঁটতে পারবো না আর। আমরা ধরতেছি, আসো আপু, আমাদের কাঁধে হাত রেখে হাঁটো। পারবো না আমি হাঁটতে। শুভ, মেহরিনকে একটু কোলে নাও। বাড়ি তো কাছেই আছে, দেখছো তো কেমন কান্না করতেছে। আপু তো ঠিক আছে, তাহলে কেন আপুকে কোলে নিতে হবে? সব সময় এত বেশি বুঝিস কেন তুই? আমি সত্যি হাঁটতে পারবো না, খুব ব্যথা করতেছে। ও মা গো, গেলাম গো, বাবা গো, বাঁচাও আমাকে। আর কান্না করতে হবে না শুভ ভাই, আমার প্লিজ কোলে নাও মেহরিনকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেহরিনকে কোলে তুলে নিল শুভ। মেহরিন তো মহা খুশি, কিন্তু মনে মনে খুব জ্বলতেছে মাহমুদা। প্রচুর রাগ হচ্ছে তার আপুর উপরে, কিন্তু কিছু করারও নেই। শুভ কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। মেহরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শুভকে। যখন বাড়িতে নিয়ে আসলো তখন সবাই ভয়ে এগিয়ে আসলো। মেহরিন কি হয় তোর? শুভ মেহরিনকে কোলে করে আনলে যে। কি আর হবে, সামান্য একটু পায়ে ব্যথা পেয়েছে। জানোই তো তোমার মেয়ে কত ঢং করতে জানে। চুপ করবি তুই মাহমুদা। বড় আম্মু মেহরিনের মনে হয় পাটা মুচকে গেছে। এই জন্যই বলি কোথাও যেতে হবে না। এখন হলো তো, খুব ভালো লাগছে এখন, তাই না? ভাবি চুপ করুন তো আপনি। শুভ বাবা, যাও মেহেরিনকে ওর ঘরে রাখো গিয়ে। এই তোমরা যাও গিয়ে গোসল করে এসে খাওয়া করো। ইচ্ছে নাই, কিন্তু কথা না শুনলে আবার শুভকে সবাই খারাপ মনে করবে। তাই বাধ্য হয়ে মেহরিনকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে গেল। মেহরিনকে বিছানায় শুইয়ে দিল। যখন শুভ আসতে ধরল, ঠিক সেই সময় মেহরিন শুভকে টেনে তার বুকের উপর ফেলে দিল। আচমকা এমন হওয়াতে শুভ চমকে গেল। মেহরিন দু হাত দিয়ে শুভকে চেপে বুকে ধরে রাখল। এটা কিরকম বেয়াদবি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? সারুন বলছি। ছাড়বো না, কি করবে শুনি? দেখেন, তো দেখে ফেললে সমস্যা হবে। স্যার, আমাকে আপনি। গলা কাটা মুরগির মতো এত ছটপট করছো কেন শুনি? চুপচাপ বুকে থাকো, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। মেহরিনের এমন কথা শুনে সত্যি ভয় পেয়ে গেল শুভ। মেহরিন তো এই সুযোগটাই খুঁজছিল। এবার পালাবে কোথায় বাছাধন তুমি? আচ্ছা, কেন এরকম করতেছো আমার সাথে তুমি? কেন আমার সাথে ঠিক করে কথা বলতেছো না? দেখেন ছাড়েন, এবার কেউ এসে পড়লে সমস্যা হবে। এমনিতেই সবাই আমাকে, আমার বাবা মাকে পছন্দ করে না, তার উপর এই অবস্থায় দেখলে সমস্যা হবে। আমি এখানে সবার সাথে সম্পর্ক ঠিক করতে এসেছি। আমি কি তাদের বাহিরের লোক নাকি? আমার সাথে সম্পর্ক ঠিক করতে হবে না? সবার সাথে সবার সম্পর্ক ঠিক করতে হয় না। যাদের সাথে আমার সম্পর্ক ঠিক করা দরকার, আমি তাদের সাথেই সম্পর্ক ঠিক করতে চাই। শুভ, প্লিজ আমাকে একটু সময় দিবে তুমি?
তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক সেই সময় মেহেরিনের আম্মু দাদিমা বাটিতে গরম তেল নিয়ে আসলো। যখন টের পেল কেউ ঘরের দিকে আসছে, শুভ জোর করে মেহেরিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তেলের বাটি নিয়ে ঘরে ঢুকলো তারা। যাও গিয়ে গোসল করে সবার সাথে খেতে বসো, আমরা মেহেরিনের পায়ে তেল মালিশ করে দিয়ে আসতেছি। যা নানু ভাই, এই সময় তোর বড় মামা বাড়িতে নেই। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়া খাবো না। দেখো দেখি ছেলে বলে কি, আমাদের কত কাজ পড়ে আছে। খাবার সময় খেতে হবে, না হলে শরীর খারাপ করবে। খাবার না খেলে শরীরে কি শক্তি পাবেন? শরীরে শক্তি না থাকলে কাজ করবেন কি করে? বৌমা, নানু ভাই কিন্তু ঠিক বলেছে। আচ্ছা যাও আগে গোসল করো, আমরা যাচ্ছি। শুভকে গোসল করে খাবারের জন্য আসলো। ইতিমধ্যে সবাই এসেছে খাওয়ার জন্য। সবাই খাচ্ছে কিন্তু শুভ খাচ্ছে না। তা দেখে শুভর বড় মামি জিজ্ঞেস করলো, কি হলো শুভ, খাচ্ছ না যে? কেমন করে খাবো আমি? এখানে আমার দুটো মা, মানে মামি দুইজন আছে, কিন্তু একজনও আমাকে খাইয়ে দিতেছে না। আমি তো সেই ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম এখানে এসে সবার ভালোবাসা পাবো, কিন্তু দেখতেছি বড় মামার মতো সবাই আমাকে পর করে রেখেছে। শুভর বলতে দেরি, কিন্তু তার দুই মামির খাবার এগিয়ে দিতে কোনো দেরি হলো না। বাকি কাজিনগুলো বায়না ধরল শুভর মতো তাদেরও খাইয়ে দিতে হবে। শুভর ছোট খালো শুভকে খাইয়ে দিল। শুভ খাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। কি হলো বাবা, এইভাবে কান্না করছো কেন? পরিবারের ভালোবাসা এমন হবে সেটা আমি জানতাম না। সবসময় একা ছিলাম আমি, কিন্তু এখানে আসার পর বুঝলাম ভালোবাসা কাকে বলে। তোমার যখন যা মন চাইবে তাই করবে, কোনো কিছু লাগলে আমাদেরকে বলবে। পাগল ছেলে তাই বলে কাঁদতে হবে নাকি? আমরা তো আছি, বড় ভাই না হয় রাগ করে আছে, আমরা কি আমাদের বোনের সন্তানের ওপর রাগ করতে পারি? সব সময় মনমরা হয়ে থাকো তো, তাই কেউ তোমার সাথে কথা বলতে চায় না। যদি আবার রাগ করো তুমি। বলছিলাম না, সবার ভালোবাসা পাবে তুমি। এই প্রথম নানা বাড়িতে এসেছো, আর তোমাকে কেউ ভালোবাসবে না তা কি হয়? মেহেরিনও কেঁদে ফেলেছে। মাহমুদাও শুভকে খাইয়ে দিল। মেহেরিন এবার চোখ পাকিয়ে রাগ দেখালো মাহমুদাকে। কেন যে পা মস্কার নাটকটা করতে গেল, না হলে এবার সেও উঠে গিয়ে খাইয়ে দিত শুভকে। খাওয়া শেষ করে সবাই এবার বড় পাটি বিছিয়ে গল্প করতে লাগলো। মেহেরিনের পা মস্কা তাই দূরে চেয়ারে বসে আছে, কিন্তু মাহমুদা সুযোগটা হাতছাড়া করছে না। তাই সে শুভর গা ঘেঁষে বসে আছে, কথায় কথায় শুভর গায়ে হাত দিচ্ছে। এসব দেখে মেহেরিনের আরও রাগ বেড়ে যাচ্ছে। মাহমুদা, আমাকে একটু তোর ওখানে নিয়ে বসাও তো। আমার হয়েছে যত জ্বালা। মেহেরিনকে ধরে পাটিতে এনে বসালো মাহমুদা। দু বোন শুভ দুদিকে বসলো। শুভ যখনই উঠতে যাবে দু বোন দু হাত ধরে টেনে বসালো। যেতেও পারছে না। দু বোন যা শুরু করেছে, বসে থাকতেও পারছে না শুভ। সবাই তো গল্প বলে, এবার না হয় শুভর কাছ থেকে কোনো গল্প শুনি। একদম ঠিক বলেছিস। কি শুভ বলবে তো নাকি? আচ্ছা বলেন, কি জানতে চান? তেমন কিছু না, শুধু জানতে চাই জীবনে কয়টা প্রেম করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই শুনি আগে, কয়টা প্রেম করেছে আমাদের ফুপির ছেলে? একজনই ছিল জীবনে আমার, কিন্তু সে আমার আর নাই। নাই কেন? তার কি বিয়ে হয়ে গেছে নাকি ছ্যাঁকা দিয়েছে? হয়তো তখন তার মনের মতো ছিলাম না, হয়তো তখন তাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তার কারণে হয়তো সেরে গেছে। তাকে ফেরানোর চেষ্টা করো না। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, ধরে রেখে তো লাভ নেই, কারণ সে তো আর থাকতে চায় না, আমিও চাই না আর তাকে আমার জীবনে ফেরাতে। হতে পারে তুমি যেটা বলতেছো সেটা নাও হতে পারে। এমনও তো হতে পারে সেই মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে। যখন ফেরাতে চায় না তাকে, তখন তুমি কেন এমন কথা বলতেছো আপু? হতে পারে তার জীবনে আরো ভালো সুন্দরী একটা মেয়ে আসতে পারে। এটাও হতে পারে। কি শুভ, নতুন কেউ আছে নাকি? দেখি আপনার কোন ছোট ননদ আছে কিনা, যদি মনে ধরে তাহলে তার সাথে প্রেম করব। আপুর ননদ ছাড়া কি আর কোনো মেয়ে চোখে পড়ে না? চুপ করবি তুই? সবসময় কথার মাঝে কথা বলিস তুই। তোমরা দু বোন সব সময় টম জেরির মতো লেগেই থাকো কেন? আচ্ছা শুভ, তুমি এখন কি করো? সেটা না হয় পরে জানাবো, কিংবা পরে নিজেই দেখতে পারবেন। রুকাইয়া আপু, দেখেছো শুভ কত হ্যান্ডসাম, কত সুদর্শন, আর তাকে কি না তার প্রাক্তন ছেড়ে গেছে। আগে এমন ছিলাম না, তাই সেরে গেছে।
আরও কত রকম কথা বলল শুভ। মেহরিন শুধু শুভর কথাগুলোই শুনল। একটু শয়তানি করতে যেয়ে শুভর কাছে আজ সে অপরাধী। আজকে সে তার নাকি প্রাক্তন। একটু সময় পেলে শুভর ভুল ধারণাটা না হয় ভাঙাতে পারত। এভাবে আরও 2 দিন চলে গেল। সেদিন দুপুরবেলায় সবগুলো কাজিন বায়না ধরল বাড়ির দিঘিতে গোসল করবে। সেই মোতাবেক সবাই গোসল করতে গেল। মেয়েদের থেকে একটু দূরে ছেলেরা গোসল করতেছে। হঠাৎ মেহরিনের যে কি হলো, সে রুকাইয়ার সাথে বাজি ধরল। আপু, একটা বাজি ধরবে আমার সাথে? কি বাজি বল? সাঁতার কেটে কে আগে দিঘির ওই পারে যেতে পারবে। যদি তুমি পারো তাহলে আমি তোমাকে 500 টাকা দিব, আর আমি পারলে তুমি দিবে। ঠিক আছে, তাহলে সবাইকে ডাক, আমাদের প্রতিযোগিতা সবাই দেখুক। রুকাইয়া সবাইকে ডাকলো এবং মেহরিনের সাথে যে বাজি ধরেছে সেটার কথাও বলল। মাহমুদা তো শুনে অবাক, কারণ মেহরিন তো সাঁতার জানে না। তাহলে বাজি ধরল কেন সে? এখন যদি দিঘির গভীরে গিয়ে ডুবে যায় তাহলে বাঁচাবে কে? এখানে তো শক্তি সামর্থ্য পুরুষ বলতে শুভ। বাকিরাও সাঁতার জানে কিনা সন্দেহ আছে। রুকাইয়ার ছোট ফুপির ছেলে 1 2 3 বলল। সাথে সাথে মেহরিন রুকাইয়ার সাঁতার কাটা শুরু করলো। একটু দূরে যেতেই মেহরিন পানিতে ডুবে গেল। বারবার ডুবতেছে আর ভাসতেছে। প্রথমে সবাই ভেবেছে হয়তো মেহরিন মজা করতেছে, কিন্তু হঠাৎ করে মেহরিন বলে উঠল, আমি পানি খাচ্ছি, সাঁতার জানি না, বাঁচাও আমাকে কেউ। আপু তো সত্যি সাঁতার জানে না। শুভ, প্লিজ আপনি আপুকে বাঁচান, না হলে আপু মরে যাবে। কিন্তু ওরা যে বাজি ধরছে। সেটাই তো বুঝলাম না, আপু সাঁতার না জেনেও কেন বাজি ধরলো? প্লিজ আর দাঁড়িয়ে থাকবেন না, যান আপুকে বাঁচান। শুভ বুঝে গেছে কেন এমন করছে মেহরিন। তাই তো শুভ এবার সাঁতরে মেহরিনের কাছে গেল। রোকেয়া পেছনে ঘুরে দেখে মেহরিন পানিতে ডুবতেছে আর ভাসতেছে। তখন তারও মনে পড়ল মেহরিন তো সাঁতার জানে না। তাই এবার সেও পেছনে ঘুরে মেহরিনের কাছে আসলো। শুভ আগে গিয়ে মেহরিনকে উপরে ভাসিয়ে তুলল। সেই সময় আবার রুকাইয়াও আসলো। দুজনে কোনো রকম মেহরিনকে দিঘির সিঁড়ির কাছে নিয়ে আসলো। কিন্তু একে মেহরিনের তো জ্ঞান নেই। তাই শুভ মেহরিনের পিঠে চাপ দিয়ে পানি বের করলো। মাহমুদা মেহরিনের হাতের তালু তার হাত দিয়ে ঘষতেছে। রুকাইয়া মেহরিনের পায়ের তালু হাত দিয়ে ঘষতেছে। তবুও জ্ঞান ফিরতেছে না। এবার সবাই ভয় পেয়ে গেল। এই ঘটনা যদি একবার মেহরিনের আব্বু জেনে যায় তাহলে সবার কপালে বিপদ আছে। শুভ, তুমি প্লিজ আর একটা কাজ করো। কি কাজ? মেহরিনের মুখে তোমার মুখ রেখে জোরে শ্বাস দাও। না না, এটা পারবো না আমি। প্লিজ শুভ, না করবেন না। আপুর কোনো কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচব না। আব্বু শুনলে তো না জানি কি করে। শুভ ভাই আমার, প্লিজ আর দেরি করিও না। একে একে সবগুলো কাজে শুভকে বলা শুরু করলো। অনেক আগেই কিন্তু মেহরিনের জ্ঞান ফিরেছে। এই একটা কাজের জন্য এতক্ষণ নাটক করেছিল। শুভ সবার জোড়াজোড়িতে আর না করতে পারল না। আস্তে করে নিজের ঠোঁট মেহরিনের ঠোঁটের উপরে রাখলো। তারপর বড় বড় শ্বাস দিতে থাকলো। এভাবে 3-4 বার করার পর ধীরে ধীরে মেহরিন চোখ খুলল। এমনভাবে তাকালো যেন সে কিছুই জানে না। এমন সময় মেহরিনের ছোট ফুপির ছেলে শয়ন বলতেছে, আবু তুমি সাঁতার জানো না, তবুও কেন বাজি ধরতে গেলে? আমার কি হয়েছিল? আমি কি করেছি? তুই কি করেছিস বলতেছিস? বাজি ধরতে গেলি কেন তুই? আজকে যদি তোর কোনো কিছু হয়ে যেত? আমি মনে করেছি আমি পারবো। এই তো সাঁতার পাড়ার নমুনা, অল্পের জন্য বেঁচে গেলি তুই। ভাগ্য ভালো এখানে শুভ উপস্থিত ছিল। ওনাকে বলার পর উনি তোকে সাঁতরে গিয়ে বাঁচালেন। শুধু কি তাই, তোর পেট চেপে চেপে কত পানি বের করলো। তারপর যখন জ্ঞান ফিরছিল না তখন তোর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিল। তোমাকে অনেক ধন্যবাদ শুভ। শুভ যা বোঝার বুঝে গেছে, তাই সে সেখানে আর না থেকে বাড়ির ভেতরে চলে গেল। সত্যি আগেও যেমন নাটক করতো ঠিক এখনও সেই রকমই আছে মেহরিন। শুভ পেছনে পেছনে সবাই আসা শুরু করে দিল। মেহরিনও আসলো সবার সাথে। শুভ এখন সবার কাজে সাহায্য করে, কিন্তু বড় মামাকে কোনো কিছু বলতে গেলে, কোনো কাজ করে দিতে গেলে সেখান থেকে চলে যায়। তবুও শুভ হার মানার মতো ছেলে নয়। সেদিন শুভর 2 মামি জিজ্ঞেস করতেছে, কোন শাড়িটা পরলে ভালো লাগবে শুভ? দেখ তো এই শাড়িটা ঠিক আছে কিনা। মামি, আপনারা দুজন সবুজ পাড়ের লাল শাড়ি দুটো পরেন। মামারে দেখলে নতুন করে প্রেমে পড়ে যাবে। আর আপনাদের দুজনকে দেখলে যে কেউ বলবে আপনারা দুজন যমজ বোন হন। সত্যি মানতে হবে, তোমার পছন্দ সেই আছে। দেখতে হবে না ভাইটা কার।
আমার নানু ভাইটা যে। সবার সাথে সেই রকম তাল মিলিয়ে চলতেছে। আজকে সবাই বিয়ের কেনাকাটা করতে যাবে। সবাই যখন প্রস্তুত হয়ে রওনা হলো, ঠিক সেই সময় শুভর মামাদের এলাকার এক বড় নেতা বাহির থেকে নিয়ে আসা গুন্ডাদের নিয়ে পথ আটকালো। তাদের সবার হাতে ধারালো অস্ত্র। ছোট্ট বাচ্চা মহিলারা খুব ভয় পেয়ে গেল। শুভর দু মামা গাড়ি থেকে নেমে সেই নেতার কাছে গেল। তাদের পেছনে পেছনে তাদের বউ বাচ্চাও গেল। শুভ আর গাড়িতে থাকলো না, সেও নেমে তাদের কাছে গেল। কিরে শরীফ, আজকে কই পালাবি তুই তোর পরিবার নিয়ে? নেতা, আপনি কেন পথ আটকালেন আমাদের? কেন জানিস না? কেন আটকালাম আমি? তোকে না বলেছি এই জমিগুলো আমার লাগবে, সেখানে আমি কারখানা দিব। দেখেন নেতা, আগেও বলছি আজকেও বলতেছি, যদি ভালো কোনো কিছুর কারখানা দিতেন তাহলে জমি দিতাম, কিন্তু আপনি সেখানে ক্যাসিনো, জুয়া, মদ, গাঁজা, নাইট ক্লাব করবেন, এতে আমার এলাকার মানুষের ক্ষতি হবে, তাই দিতে পারবো না। তোকে আর বলে বুঝিয়ে কোনো লাভ নেই আমার। এবার তোর পুরো পরিবার ধ্বংস করে দিব। যখন তোরা কেউ বেঁচে থাকবি না তখন এমনিতেই সব আমার হবে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মেরে ফেল সবাইকে। যেই না শুভর বড় মামাকে থাপ্পড় মারতে যাবে নেতা, অমনি শুভ নেতার হাত ধরে মুচড়ে দিল। নেতা তখন চিৎকার করতেছে আর সবাইকে বলতেছে শুভকে ধরার জন্য। এক এক করে সবাই যখন শুভকে মারতে আসতেছে, তখন শুভ সবাইকে মেরে মেরে মাটিতে ফেলে দিতেছে। কারো হাত কারো পা ভেঙে দিল, কারো আবার মাথা ফেটে গেল। শুভর মামা অবাক হয়ে শুভকে দেখতেছে। ওকে ছাড়, এই মহিলা, নারী, শিশুরা আছে, এদেরকে ধরো তোমরা। নেতার কথা শুনে তার লোক প্রথমে শুভর বড় মামি নাজমাকে মারতে গেলে শুভ তাকে এমন মার মারে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না। যখন রুকাইয়াকে মারতে যাবে, শুভ তখন দৌড়ে গিয়ে রুকাইয়াকে বাঁচালো। শুভ এক এক করে সবাইকে নিয়ে গাড়িতে বসালো, কিন্তু ইতিমধ্যে মেহেরিনকে নেতার লোক মারতে যাচ্ছে। শুভ খুব রেগে গেল। গাড়ির দরজা বন্ধ করে শুভ সেদিকে দৌড় দিল। নেতার লোক যেই না মেহেরিনকে ছুরি দিয়ে কোপাবে, তখনই শুভ তার হাত দিয়ে আটকালো। ভয়ে মেহেরিন চিৎকার করে উঠল। শুভর হাত দিয়ে তখন রক্ত বের হচ্ছে। ইতিমধ্যে শুভর মামারা সেখানে দৌড়ে গেল। শুভ তাদের সবাইকে গাড়িতে উঠতে বলল। এরপর শুভ একটা লাঠি দিয়ে ইচ্ছে মতো সবাইকে মারা শুরু করে দিল। মারের চোটে কেউ মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে, তো কেউ সেখান থেকে পালিয়ে গেছে। নেতা এবার ভীষণ ভয় পেয়ে গেল। শুভর মামারা আবারও সবাই গাড়ি থেকে নেমে সেখানে আসলো। শফিক, শামসুল, আমাকে মারতে মানা করো। আর লাগবে না তোমার জমি আমার। এই ছেলেটা কে? এরকম ভয়ঙ্কর কেন? নেতা, ওটা আমাদের বোনের ছেলে, আমার মেয়ের বিয়ের জন্য এসেছে। আপনি সম্মানিত মানুষ, আপনাকে সম্মান করি, কিন্তু আজকে যা করলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আজকের ঘটনার জন্য আপনাকে বড় খেসারত দিতে হবে। মামা, আপনার সরেন। আজকে এই বেড়াকে একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। আমাকে মনে হয় তুই চিনিস না, তোর চেয়ে বড় বড় নেতা আমার পিছনে থাকে। এরকম হাজারো লোক নিয়ে আসলেও ঠিকই পারবি না। আমাকে যেতে দাও। আর কোনোদিনও তোমার মামার পরিবারের দিকে, জমির দিকে নজর দিব না। যান এখান থেকে, আপনি আর যেন আমার চোখের সামনে না পড়েন। শুভ লাঠিটা ফেলে দিল, হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে তার। সে সময় প্রথমে মাহমুদা এসে তার ওড়না ছিঁড়ে শুভর হাতে বেঁধে দিল। একে একে সবাই এসে শুভকে ধরল। মেহেরিন তো শুভর এই অবস্থা দেখে কান্না করতেছে। শুভর নানিও শুভকে ধরে কান্না শুরু করে দিল। ভাইজান, সত্যি আজকে শুভ না থাকলে কি যে হতো। আর শুভর উপর রাগ করে থেকো না, দোষ তোমার বোন করেছে, তাহলে শুভকে কেন রাগ দেখাও? বোনকে হারিয়েছিস, এবার অন্তত সব ভুলে বোনের ছেলেকে বুকে টেনে নিয়ে এত বছরের সমস্যা এক মুহূর্তে শেষ করে দিল। ভাইজান, আজকে শুভ না থাকলে আমাদের সবার কি হতো একবার ভেবে দেখছেন আপনি? আর এভাবে রাগজেদ নিয়ে থাকবেন না ভাইজান। বড় ভাইজান, আজকে শুভ না থাকলে তোমার আদরের মেয়ের কি হতো একবার ভেবে দেখেছো? একে একে সবাই যখন বলা শুরু করলো, তখন শুভর বড় মামা শুভকে বুকে জড়িয়ে নিল। তখন সবার চোখে আনন্দের পানি। শুভ তার মামাকে জড়িয়ে ধরলো। একে একে সবাই তাদের দুজনকে চারদিক দিয়ে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দিস মামা, এই কয়েকদিন তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। আসলে হয়েছে কি জানিস তো, তোর মা আমার আদরের বোন ছিল। আমরা কেউ প্রশাসনিক চাকরি পছন্দ করি না, কিন্তু তোর মা সেই আর্মিকে বিয়ে করলো। তাই তো বোন চলে যাওয়া, তারপর দুনিয়া থেকে হারানো, মনটাকে পাথর করে দিয়েছিল। কিন্তু আজকে প্রমাণ করে দিলে সত্যি তুমি আর্মির রক্তের সামর্থ্যবান ছেলে।
মামা, এখন তো তোমরাই আমার সবকিছু। তোমাদের ছাড়া তো আমি একা ছিলাম এত বছর ধরে। সবাই রওনা হলো বিয়ের কেনাকাটা করার জন্য। গাড়িতে পাশাপাশি বসেছে মেহেরিন আর শুভ। তাদের ঠিক পেছনে বসে আছে মাহমুদা। খুব ইচ্ছে ছিল শুভর পাশে বসতে, কারণ তার হাতে ব্যথা করতেছে কিনা। মেহেরিন মনে মনে ভাবতেছে, যে ছেলে জীবনেও মশা মারেনি সে ছেলে হঠাৎ এরকম হলো কি করে। তারা মার্কেটে চলে আসলো। এক এক করে সবাই নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো। শুভ একটু দূরে ছিল, কারণ তার এসব মোটেও পছন্দ ছিল না। শুভকে দূরে থাকতে দেখে মেহেরিন শুভর কাছে এগিয়ে গেল। মন তো ভালো থাকার কথা, আব্বু তো বুকে টেনে নিল। সবার কাছে তো হিরো হয়ে গেলে তাহলে দূরে কেন? এসব আমার ততটাও ভালো লাগে না, তাই দূরে আসছি। যখন বউ হব তখন তো সাথে করে নিয়ে আসবো। তখন কি করবে তুমি? ঠিক বুঝলাম না আপনার কথা। যে ছেলে জীবনেও একটা মশা মারে নাই, সেই ছেলে কেমন করে এতগুলা গুন্ডাকে মারলো? সবাই সবসময় একরকম থাকে না, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দিতে বাধ্য করে। কথাও তো খুব ঘুরিয়ে বলা শিখে গেছো দেখতেছি। তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল। প্লিজ আজকে সন্ধ্যায় আমাকে একটু সময় দিবে? শুভ যখনই কোনো কিছু বলতে যাবে সেই সময় মাহমুদা এসে সেখানে হাজির হলো। সবসময় মাহমুদা আসবেই আর মেহেরিনের সুন্দর মুডটা নষ্ট করে দেবেই। মেহেরিন খুব রাগীভাবে তাকালো মাহমুদার দিকে। আমার দিকে রাগীভাবে না তাকিয়ে ওই দিকে দেখো, আপু তোমাকে আব্বু আম্মু ডাকতেছে। তুমিও আমার সাথে চলো তাহলে। আমার কাজ হয়েছে, তোকে ডাকতেছে, তুই যা। যেতে মন না চাইলেও যেহেতু তার আব্বু ডেকেছে তাই তাকে যেতে হচ্ছে। আসার আর সময় পেল না মাহমুদা। শুভর কাছে উত্তরটা শোনার পর আসলে কি হতো। নিজের মাথার চুল ছিঁড়তে মন চাচ্ছে মেহেরিনের। মেহেরিন যাওয়ার পর মাহমুদা শুভর হাতটা ধরল। এখনো কি ব্যথা করতেছে আপনার শুভ? ইস, কতখানি কেটে গিয়েছিল আর কত রক্ত ঝরতেছিল। তোমাকে ধন্যবাদ ওই সময় হাতটা বেঁধে দেওয়ার জন্য। মাহমুদা এবার একটু লজ্জা পেল। ইস, এভাবেই বুঝি মানুষের প্রেম হয়। মাহমুদা ভাবতেছে এখন উপযুক্ত সময় বুঝে শুভকে প্রেমের কথাটা বললেই সে বেঁচে যায়। ওভাবে এত রিস্ক নিয়ে আপুকে বাঁচাতে গেলেন কেন? যদি আপনার কোনো কিছু হয়ে যেত তাহলে? কেউ চোখের সামনে অন্যায় করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? রিক্সা আনলে তোমার আপুর কি হতো ভেবে দেখেছো? যদি আপুর জায়গায় আমি থাকতাম তাহলে কি আমাকেও বাঁচাতেন আপনি শুভ? অবশ্য কেন বাঁচাবো না, তুমি তো আমার মামাতো বোন, দেখতে এত কিউট সুন্দরী তুমি, আর তোমাকে না বাঁচিয়ে পারি? মাহমুদা এবার শুভর কথা শুনে লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে রাখল। মনে মনে ভাবতেছে তাহলে কি শুভ তাকে পছন্দ করে? এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি আগে। ঠিক সেই সময় আবারও শুভর মামি চলে আসলো আর শুভকে ডাকলো। শুভ তার মামির সাথে সাথে গেল। শুভ দেখো তো এখানে কোন বেনারসিটা রুকাইয়াকে মানাবে। মামি, লালের সাথে সবুজ বেগুনি রঙের বেনারসিটা নেন, আর হলুদের জন্য হলুদ শাড়ি, আর ওই যে নীল রঙের বেনারসিটা নেন। রুকাইয়া আপুর গায়ের রং এর সাথে বেশ মানাবে। সত্যি তোমার পছন্দের তুলনা হয় না। আব্বু আম্মু, আমিও জামা নেব, শাড়ি নেব। ওই দোকানে বেশ ভালো ভালো কাপড় দেখা যাচ্ছে। তোমরা তো কেউ পছন্দ করতে পারতেছো না, আমি শুভকে নিয়ে যাই। এতে বলার কি আছে? যা নিয়ে শুভ যাও তো মেহেরিনের সাথে, ওকে পছন্দ করে কয়েকটা জামা দেখে দাও তো। মেহেরিন মনে মনে বেশ খুশি হলো, কিন্তু রুকাইয়ার কাছে বিষয়টা কেন জানি ভালো ঠেকতেছে না। সব সময় মেহেরিন কেন শুভকে তার সাথে নেয়, আবার মাঝে মাঝে কি যেন বলে। যখনই কোনো বিপদ হোক শুভ তাকে সাহায্য করে। বিষয়টা রুকাইয়ার কাছে ঠিক ভালো ঠেকতেছে না। মেহেরিন দোকানে আসলো। দোকানদার কাপড় দেখাচ্ছে, মেহেরিন আবার গায়ের উপর দিয়ে শুভকে দেখাচ্ছে। এটা কি মানাবে আমাকে? খুব সুন্দর মানাবে। ওভাবে বলতেছো কেন? একটু দেখে শুনে ভালো করে বলো। উনি কি আপনার স্বামী হয় নাকি বয়ফ্রেন্ড? আমি ওর ফুপির ছেলে হই, আর সে আমার মামাতো বোন হয়। আচ্ছা ভাইয়া, আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে? মেহেরিনকে দোকানদার ট্রায়াল রুমটা দেখিয়ে দিল। মেহেরিন শুভকে টেনে নিয়ে গেল সেদিকে। বিষয়টা রুকাইয়ার চোখ এড়ালো না। শুভকে টেনে ট্রায়াল রুমের ভেতরে ঢুকালো মেহেরিন। এটা কি হলো? এখন কেউ দেখলে কি মনে করবে? ছাড়েন, আমি বের হব, কেউ দেখলে সমস্যা হবে। ওই, তোর কোন কালে বোন লাগিয়ে রে আমি? তোর কি মাথার গ্যাস্ট্রিকের সমস্যা আছে নাকি? এটা কোন ধরনের ব্যবহার শুনি? আর হ্যাঁ, আপনি আমার মামাতো বোন হন, এটাই সত্যি।
তোর সাথে যে আমার প্রেম ছিল সেটা কি তুই ভুলে গেছিস? কেন রে, প্রেমিকা বললে কি তোর জাত যেত? আপনার সাথে আসাটাই ভুল হয়েছে আমার। পথ ছাড়েন, কেউ না কেউ এসে গেলে সমস্যা হবে। এমন ছটপট করিস কেন আমার সাথে থাকলে? আগে তো এরকম করতিস না। এখন কি আমার শরীর বেলের কাঁটা আছে নাকি? মেহেরিনের কথা শুনে রাগ হচ্ছে খুব শুভর। মামা বাড়িতে এসেছে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার হচ্ছে কই। অনেক জোরাজুরির পর মেহেরিন শুভকে ছাড়লো। শুভ ট্রায়াল রুম থেকে বের হলো। উফ, এতক্ষণে সে বেঁচে গেল। একেবারে ঘেমে গেছে শুভ। টি শার্টটা নিচের দিকে টেনে ঠিক করতে করতে সামনে যাকে দেখলো দেখেই খুব ভয় পেয়ে গেল। এবার বুঝি সত্যি বিপদ ডেকে এনেছে শুভ আর মেহেরিন। ট্রায়াল রুম থেকে বের হয়ে সামনে যাকে দেখলো তাকে দেখে শুভ অনেকটা ভয় পেয়ে গেল, কারণ তার সামনে আছে রুকাইয়া। শুভ এবার আস্তে করে রুকাইয়ার কাছে গেল। রুকাইয়া চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজতেছে। হঠাৎ পেছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে। মাত্র তো এদিকে দেখলাম তুমি নাই, হঠাৎ কোথা থেকে বেরোলে? আপু, আমি তো ওইদিকে দাঁড়িয়েছিলাম। কিন্তু মেহরিন কোথায়? তাকে তো দেখতেছি না। ওই তো ট্রায়াল রুমে গেছে, এই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। রুকাইয়া শুভর কথা কেন জানি বিশ্বাস করতে পারছে না, তাই সেখানে দাঁড়িয়ে থাকলো রুকাইয়া। একটু পরে মেহেরিন ট্রায়াল রুম থেকে বের হলো। মেহেরিনকে দেখে একটু সন্দেহের সৃষ্টি থাকলো। আপু, এমন করে কি দেখতেছো? না কিছু না, এবার চলো যাওয়া যাক, সবার হয়েছে। এবার রুকাইয়া শুভর পাশে বসলো। অপর পাশে বসলো মেহরিন, আবারও তাদের পেছনে মাহমুদা। সবাই বাড়িতে এসে আবারও বিয়ের সব কিছু দেখা শুরু করে দিল। মাহমুদা সব কাজিনকে ডাকলো। আপু, কতদিন হলো লুকোচুরি খেলি না? চলো না আজকে লুকোচুরি খেলি। আমিও তো চলে যাব, বিয়ে হলে খেলাই যায়। তোমরা কি বলো সবাই? হ্যাঁ আপু, চলো আজকে খেলি। বিয়ে হলে তো চলে যাবে তুমি। কিরে মেহরিন, তোরা দুজন খেলবি না? আমি তো 100 বার খেলবো। লুকোচুরি খেলতে আমার ভালোই লাগে। মাহমুদা প্রথমে চোর হলো। চোখ বন্ধ করে 1 থেকে 100 গুনতে থাকলো। শুভ যেদিকে লুকোতে যাচ্ছে সেদিকে মেহরিনও যাচ্ছে। শুভ আলমারিতে গিয়ে লুকালো। শুভর সাথে সাথে মেহরিনও আলমারিতে ঢুকলো। মেহরিনকে দেখে শুভ যখন বের হতে যাবে, এখন বের হইও না, সমস্যা হবে। শেষে তুমি আবার চোর হবে। হলে হব, কিন্তু আপনার সাথে এখানে আমি এভাবে থাকতে পারবো না। কেন? আগে তো খুব গায়ে গা লাগিয়েছিলে, এখন সমস্যা কোথায় শুনি? দেখেন, আমি আগের কোনো কথাই আর মনে করতে চাই না, ওইসব নিয়ে ভাবতেও চাই না আমি। কেন ভাবতে চাও না? আর কি এমন সমস্যা যে আমার থেকে দূরে দূরে থাকো? দেখেন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। সরেন তো আমার এখান থেকে, থাকতে দম বন্ধ হয়ে আসতেছে আমার। শুভ, আজকে তোমাকে কোনোভাবেই যেতে দিব না আমি। তোমাকে আজ বলতেই হবে, কেন আমার থেকে দূরে থাকো? কেন আমার সাথে তুমি কথা বলো না? দেখেন, ও হয়তো কোনো কথার উত্তর আমার কাছে নেই, আর এই ধরনের খেলা আমি খেলতেও চাই না। সরেন, বের হব আমি। শুভ, জোরাজুরি করবে না বলে দিতেছি। আজকে আমাকে বলতেই হবে, না হলে বের হতে দিব না। শুভ জোর করে মেহরিনকে তার কাছ থেকে সরিয়ে নিল। তাড়াহুড়ো করে বের হলো শুভ। বের হয়েই দেখে আলমারির সামনে দাঁড়িয়ে আছে রুকাইয়া। শুভ আর রুকাইয়া কেউ কোনো কথা না বলে চলে গেল নিচের রুমে। মেহরিনও বের হয়ে দেখে রুকাইয়ার সামনে। রুকাইয়া যা বোঝার বুঝে গেছে, তাই রুকাইয়া মেহরিনকে টেনে ধরে তার ঘরে নিয়ে গেল। শুভর সাথে আলমারিতে কি করছিলি তুই? কি আবার করব? দুজনেই আলমারিতে লুকিয়েছিলাম। কিন্তু আমি তোদের দুজনের সব কথা শুনেছি, আসল সত্যিটা কি সেটা বলতে বলছি। আপু, আমরা তো লুকিয়েছিলাম, আর কোনো বলি নাই আমরা। কি বলছিস? আর কি বলিস নাই সব শুনছি। আসল ঘটনা কি সেটাই বল আমাকে। আপু, প্রমিস করো সব শোনার পর কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আপু, শুভর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু আমি সত্যিই জানতাম না শুভ আমাদের ফুপির ছেলে হয়। তার মানে সেদিন যার কথা শুভ বলেছিল সেটা তুমি, তাই তো? হ্যাঁ আপু। কিন্তু তোদের সম্পর্ক ভাঙলো কি করে? 5 বছর পেছনে যাই। শুভ খুব মেধাবী আর ভালো ছাত্র। শুভ একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। শুভর বয়স তখন 22 হবে, পড়াশোনা শেষের দিকে বলা চলে। এবং শুভ কী নিয়ে যেন গবেষণা করে, আর কি একটা বিষয়ে কাজ করে ভার্সিটিতে। সেখানেই একটা কলেজে ইন্টারে পড়াশোনা করত মেহেরিন। মেহেরিন আবার ছোটবেলা থেকেই প্রায় নানা বাড়িতেই থাকতো। সেখানেই দুজনের প্রেমের সম্পর্ক হয়।
প্রথমে অবশ্য মেহরিন শুভকে দেখে পছন্দ করে আর তার বান্ধবী সেতুর দ্বারা প্রেম নিবেদন করে। কি ব্যাপার, আজকেও তুমি এই ঢেলে শার্ট পরে এসেছো কেন? চোখে চশমা দিয়েছো, শার্টের হাতা ফোল্ড করে তো রাখতে পারো। কী রকম ইন করেছো, কেমন বয়স্ক লোকেদের মতো দেখা যাচ্ছে তোমাকে। আমার তো এভাবে থাকতেই ভালো লাগে, আর তোমার শাসনও আমাকে খুব ভালো লাগে। তোমাকে নিয়ে না পারি না আর আমি। এমন সময় মেহরিনের বান্ধবী সেতু কণা মালা আসলো। এসেই তারা শয়তানি শুরু করে দিল শুভর সাথে। ভাইয়া, আপনি সবসময় এমন হাসেন কেন? একদিনও দেখলাম না আপনার মনটা খারাপ। আমার দাদিমা বলে, মন খারাপ করে থাকলে শরীর মন দুটোই নষ্ট হয়ে যায়, তাই সব রকম পরিস্থিতিতেই হাসতেই হবে, আর হাসলে মনটা ফ্রেশ থাকে। ভাইয়া, আপনিও না এত বড় হয়েছেন, পড়াশোনা করেন, ভালো ছাত্র আপনি, সেই কিনা ছোট্ট বাচ্চার মতো দাদিমার কথা শুনেন। তোমরা তো সবাই জানো দাদিমা আমার একমাত্র অভিভাবক, আর আমার দাদিমা কোনোদিন ভুল বলে না। ভাইয়া, ওই তো ফুচকার দোকান, আমাদের সবার জন্য প্লিজ ফুচকা নিয়ে আসেন। শুভকে বলতে বাকি যেতে দেরি করলো না। শুভ যাওয়ার পর মেহরিনের সব বান্ধবী হাসতে লাগলো। এটা তোরা কি বললি? দেখ কিভাবে রাস্তা পার হচ্ছে, যদি কোনো অঘটন ঘটে। আরে কোনো হবে না। এরকম একটা গাধা মার্কা ছেলের সাথে কেমনে প্রেম করিস? দেখেছিস মাথায় কত তেল দিয়েছে? বর্তমান যুগে শহরের ছেলে কি এরকম হয়? শুভ কিন্তু অনেক ভালো ছেলে, সেটা দেখলি? শোন বান্ধবী, তোমরা এমন কোনো কাজ করো না যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়। তুই হলি আমাদের আদরের বান্ধবী, তোকে কি কষ্ট দিতে পারি আমরা? এর মাঝে সবার জন্য ফুচকা নিয়ে আসলো শুভ। সবাই ফুচকা নিয়ে খাওয়া শুরু করলো। এটা আজকের ঘটনা না, প্রায় সময় এরকম কাহিনী করে মেহরিনের বান্ধবীগুলো। এই তো সেদিন রাতে মেহরিন গ্রুপ স্টাডি করার জন্য কণার বাসায় যায়। সেখানেই আবার মালা বলে মেহরিনকে বলে শুভকে ফোন করে রাতের মধ্যে আমাদের সবার জন্য বিরিয়ানি আনতে বল। বেচারা শুভ কনকনে শীতের মধ্যেও বিরিয়ানি নিয়ে যায়। কাজটা কি ঠিক হলো আমাদের? বাইরে কত কুয়াশা পড়েছে, আর কি ঠান্ডা বাতাস, এর মাঝে এই বিরিয়ানি নিয়ে আনাটা কি ঠিক হলো? তুই এত চাপ নিচ্ছিস কেন? জানিস না শুভ তোকে কতটা ভালোবাসে? এখানেই কিন্তু আমার ভয় হচ্ছে, এরকম বেশি চাপ দিলে আবার হারিয়ে না যায়। বেচারা কতটা কষ্ট পেল। কষ্ট পেলে কেমন লাগে সেটাই তো দেখতে চাই। এত কিছু করলাম, বললাম, কিন্তু কোনো কথাতেই কাজ হলো না। সব সময় সব কিছু হাসি মুখে মেনে নেয়। মেহেরিন শুভকে যেটাই বলে শুভ সেটাই শোনে। যখন বান্ধবীরা থাকে না তখন শুভকে দেখলেই জড়িয়ে ধরে মেহেরিন। মাঝে মাঝে গালে চুমুও দেয়। শুভ কতবার মানা করেছে কিন্তু মেহেরিন সেসব শোনে না। এই তো সেদিন আবার মেহেরিনের এক বান্ধবী শুভকে প্রপোজ করলো। দেখো শুভ, মেহেরিন তোমাকে ভালোবাসে না। ওর বান্ধবীগুলো যা বলে মেহেরিন তাই করে, আর তোমাকে বোকা ভেবে কী রকম নাচায়। সেটা তোমাকে বলতে হবে না, আমি তো জানি মেরিন আমাকে কতটা ভালোবাসে। আজকে প্রমাণ নেই বলে ফিরিয়ে দিতেছ আমাকে, একদিন ঠিকই প্রমাণ নিয়ে হাজির হব। দেখো, আমি শুধু মেহরিনকে ভালোবাসি, এর মাঝেই তুমি বাংলা সিনেমার রিনা খান আর ববি হতে এসো না। কি নেই আমার মাঝে? আমি কি মেহরিনের থেকে কম সুন্দর? আমি তার থেকে দেখতে চলতে কথাতে খুব খারাপ? তুমি মেহরিনের থেকেও খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আমার মেহরিনকে ভালো লাগে। একদিন আফসোস করবে বলে দিলাম। ইতিকে দেখে সেখানে এগিয়ে আসলো মেহেরিন, কিন্তু মেহেরিন সেখানে তাদের কাছে আসার আগেই ইতি চলে গেল। মেহেরিন খুব রেগে শুভর কাছে আসলো। তোমাকে না মানা করেছি ইতির সাথে কথা বলবে না? এতক্ষণ ইতির সাথে কি এমন কথা বললে? রাগ করো কেন? জানোই তো কি বলতে বারবার আমার কাছে আসে ইতি। ওর সাথে এরপর আর কথা বলবে না, বুঝলে? কিন্তু ইতি আজকে কি বললো সেটা বলো তো শুনি। বলতেছে তুমি নাকি আমাকে ভালোবাসো না, তোমার বান্ধবী যা বলে তুমি নাকি তাই করো। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো মেহরিন? তুমি ছাড়া আমার দেহে প্রাণ থাকে না। হ্যাঁ, আমার বান্ধবীগুলো তোমার সাথে মজা করে, তার মানে এই নয় তোমাকে তারা পছন্দ করে না। আসলে ওরাও চায় তুমি একটু ভালো হয়ে থাকো। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো তুমি?
মরে যাব তবুও ছাড়বো না তোমাকে আমি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। বলে মেহেরিন শুভকে জড়িয়ে ধরল। শুভ মেহেরিনকে জড়িয়ে ধরল। সেখানে পাশেই কিছু বকাটে ছেলে ছিল, তারা অনেক বাজে কথা বলল, কিন্তু শুভ তাদেরকে কোনো কিছু না বলে সেখান থেকে সরে আসলো। শুভ কোনো ঝামেলা পছন্দ করে না, তাই নিজে থেকে সরে গেল। আজকে শুভ মেহেরিনকে নিয়ে তার দাদিমার কাছে গেল। শুভর দাদি মেহেরিনকে দেখে খুব খুশি হলো। তোমার কথা শুভ অনেক বলেছে আমাকে, আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো আমার। শুভ আপনার কথা সব সময় আমাকে বলে। শুভ ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা আমি যতটুকু পেরেছি ভালোবাসা দিয়েছি। কোনোদিন আমার নাতিকে কষ্ট দিও না। শুভর চোখে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি। দাদিমা, আপনাকে কথা দিয়েছি শুভকে কখনো ছেড়ে যাব না, কষ্ট দিব না। শুভর মতো এত ভালো ছেলে কোথাও পাবো না আমি। তোমার কথা শুনে শান্তি পেলাম মনে। এবার মরে গিয়েও আর কষ্ট থাকবে না তোমার কাছে, আমার শুভ ভালো থাকবে। কিন্তু শুভর বাবা মা মারা গেল কেমন করে? শুভর দাদা আর্মি অফিসার ছিল, শুভর বাবাও আর্মি অফিসার ছিল। তারা দুজনেই পার্বত্য জেলায় থাকতো। তাদের সাথে প্রায় সময় মায়ানমারের কিছু সন্ত্রাসী আর তাদের কিছু সংগঠনের বাহিনীর সাথে লড়াই লেগেই থাকতো। সেই শত্রুতার জের ধরে বোমা মেরে সবাইকে মেরে ফেলে। অবশ্য সেদিন আমি আর শুভ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম, তাই আমরা বেঁচে যাই। আপনারা ক্যান্টনমেন্টে থাকলে ওনারা কোথায় ছিল? শুভর দাদা, বাবা মা, আমার মেয়ে, তার স্বামী, ওরা একই কাজে শহরে যাচ্ছিল। পাহাড়ি এলাকায় রাতে ফেরার পথে তাদের উপরে আক্রমণ করে, আর তখন থেকেই শুভকে নিয়ে বেঁচে আছি। তাই তো আপনার মতো শুভর মুখেও সব সময় হাসি থাকে। একেবারে আপনিও যেমন হাসেন, শুভও তেমন হাসে। সেদিন শুভর দাদিমার সাথে ভালো একটা সময় কাটায়। শুভদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এভাবে সুন্দর সময়গুলো যাচ্ছিল শুভ আর মেহেরিনের। মেহেরিন শুভর ছোট ছোট ইচ্ছে আবদারগুলো রাখে। শুভ মেহেরিনের কথা মতো চলে, যা বলে তাই শোনে। হঠাৎ একদিন মেহেরিনের বান্ধবীরা মিলে একটা বুদ্ধি আঁটল, কিন্তু এটাতে কোনো মতে সায় দিতেছিল না মেহেরিন। দোস্ত, এবারই শেষ, আর এই কাজটা করলে দেখতে পারবো শুভ্রর মন খারাপ হলে দেখতে কেমন লাগে। দেখো, আমি এটা পারবো না। সত্যি শুভর ভীষণ কষ্ট পাবে। শুভ আমাকে বিশ্বাস করে। কেন হবে না বান্ধবী, আর আমরা তো আছি। কোনো কিছু হলে আমরা শুভকে তখন সত্যিটা বলে দিব। তাহলে ফোন করে শুভকে বল তোর বাবা মা জোর করে তোর বিয়ে দিতে চায়, তাই তুই শুভর সাথে পালাবি। শুভকে আমাদের এখানে আসতে বলবি। ওখানে কিন্তু আমাদের সিসি ক্যামেরা আছে, আমরা তখন দেখতে পারবো শুভর মন খারাপ হলে আর টেনশন করলে কেমন লাগে। আর একবার ভেবে দেখ, শুভর কোনো কিছু হলে কিন্তু আমিও বাঁচবো না। শুভকে এভাবে কষ্ট দেওয়া, প্র্যাঙ্ক করাটা ঠিক হবে না। কোন হবে না, সেখানে আমাদের লোক থাকে। অত চাপ নিস না তো তুই, কর এবার শুভকে ফোন। মেহেরিন শুভকে ফোন করে জানালো তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়। শুভ যেন ওই ঠিকানায় আসে, আর মেহেরিন না আসা পর্যন্ত যেন শুভ চলে না যায়। এমনভাবে বলল সত্যি মনে হয় মেহেরিনের বিয়ে হবে। ওরা সব বান্ধবীরা 3 দিনের জন্য তাদের এক বান্ধবীর বোনের বিয়েতে গেল। এসে তারা সিসি ক্যামেরাতে দেখবে। শুভ সব শুনে পাগলামি শুরু করে দিল। সারা রাত জেগেছিল শুভ সকালের অপেক্ষায়। পরের দিন শুভ খুব সকালে তার দাদিকে কোনো কিছু না বলে ব্যাগ গুছিয়ে চলে যায়। মেহেরিনের বলা ঠিকানার জায়গায় গেল শুভ। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হলো, কিন্তু মেহেরিন আসলো না। পরপর 3 দিন 3 রাত সেখানে অনাহারে শুধু মেহেরিনের জন্য অপেক্ষা করলো। শুভর চেহারায় হারানোর ভয় চিন্তা গ্রাস করে খাচ্ছে। এরকম চেহারা কেউ কখনো দেখেনি শুভর। যে মুখে হাসি থাকতো সে মুখে কালো মেঘের ঘনঘটা। ঠিক সেই সময় তুমুল ঝড়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ রাস্তার পাশে এক জায়গায় বসে পড়ল। সেই সময় ইতি সেখানে এসে হাজির।
শুভর মাথার উপরে ছাতা ধরল। শুভ মনে করেছিল মেহেরিন এসেছে, কিন্তু যখন দেখলো ইতি তখন মুখটা তার কালো হয়ে গেল। যার জন্য অপেক্ষা করতেছো সে তো তার বান্ধবীর বোনের বিয়ে খেতে গেছে। দেখো ইতি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। জানি তো বিশ্বাস করবে না, তাই তো 3 দিন পর আসলাম যাতে প্রমাণ সহ বিশ্বাস করাতে পারি তোমাকে। এখন এখান থেকে যাও, তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। এই নাও মোবাইল, তাহলে আসল সত্যিটা বুঝতে পারবে তুমি। ইতি জোর করে তার হাতে থাকা মোবাইলটা শুভকে দিল। সেদিন যে কথাগুলো বলেছিল মেহেরিন আর তার বান্ধবী সেই সব ভিডিও করে ইতি, কিন্তু এখানে মেহেরিনের কিছু কথা ডাবিং করে ইতি। সব দেখে সব শুনে শুভ কেঁদে ফেলে। এখন কেন কান্না করতেছো? এখন কি বিশ্বাস হচ্ছে সব তোমার? আমার সাথে কেন এসব করতে যাবে মেহেরিন? আমি যে মেহেরিনকে খুব ভালোবাসতাম, মেহেরিন যে আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া সে বাঁচবে না। তোমার চোখের জল আমার সহ্য হচ্ছে না। সত্যি তো এটাই, তোমার মতো ছেলেকে ব্যবহার করেছে মেহেরিন। তার কাছে তোমার চেয়ে প্রিয় হলো তার বান্ধবীগুলো। আমার সাথে এরকম জঘন্য নাটকটা না করলেও পারতো। কত টেনশন আর কত চিন্তায় 3 দিন 3 রাত কাটলো আমার। আমি কতটা বোকা তার প্রতিটা কথা বিশ্বাস করেছি। এখনো কি মেহেরিনকে ভালোবাসবে তুমি? এখনো কি মেহেরিনকে চাইবে তুমি? সেটা আর কোনোদিন হবার নয়। এতদিন ভুল ছিলাম, যে আজকে ঠকলাম আমি। আমি তোমার এই সময় পাশে থাকতে চাই শুভ। বন্ধু হিসেবে পাশে রেখো আমাকে। শুভ আর কোনো কিছু না বলে ব্যাগটা কাঁধে নিয়ে ঢুলতে ঢুলতে হাতড়ে লাগলো। হঠাৎ একটা ট্রাকে ধাক্কা দিতে ধরলে ইতি শুভকে টেনে সরিয়ে আনলো। যে যাবার সে গেছে, যে হারাবার সে হারিয়ে গেছে, তার জন্য তুমি মরবে নাকি? কি করব কিছুই তো মাথায় ঢুকতেছে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এত আশা করলাম, সেই যদি না থাকে তাহলে আমি কেন থাকবো বেঁচে? মৃত্যু কি সমাধান? তোমাকে বাঁচতে হবে তোমার জন্য, নিজের জন্য। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিতেছি। ইতি শুভকে ধরে একটা গাড়িতে তুলল। শুভ সারা রাস্তা কান্না করেছে। ইতি বারবার সান্ত্বনা দিচ্ছে, কিন্তু শুভ তা শোনেনি। যখন বাসায় ঢুকলো শুভ চারিদিকে তার দাদিকে খুঁজতে লাগলো। শেষে তার দাদির রুমে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে আর শরীরে স্লাইন যাচ্ছে। কাজের মহিলাটা তার পাশে বসে আছে। শুভ তার দাদিকে ওরকম অবস্থায় দেখে খুব ভয় পেয়ে গেল। শুভ ব্যাগটা রেখে দাদির কাছে গেল। দাদিমা, কি হয়েছে তোমার? তোমার এমন অবস্থা কেন দাদিমা? ছোট সাহেব, আপনি কোথায় ছিলেন এই 3 দিন? জানেন, আপনার চিন্তা করতে করতে আপনার দাদি হার্ট অ্যাটাক করে। ডাক্তার বলেছে ওনার বেঁচে থাকাটা আপনার ফিরে আসার উপর নির্ভর করবে। এমন সময় চোখ মিটমিট করে খুলল শুভর দাদি। শুভ তার দাদির চোখ খুলতে দেখে জড়িয়ে ধরল। দুজনে কান্না করছে। শুভ তো মেয়েদের মতো কাঁদছে। দাদু ভাই, কোথায় ছিলি তুই? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না? আমাকে তো বলে যেতে পারতি তুই। দাদিমা, মেরিন আমাকে ঠকিয়েছে। এর জন্য কাঁদতে হবে নাকি? আমি তো আছি আমার দাদু ভাইয়ের জন্য। দাদিমা, তুমি তো অসুস্থ, উঠতেছো কেন? আমার দাদু ভাই এসেছে, আমি তোকে সুস্থ হয়ে গেছি। শুভ তার সুখ দুঃখ সব শেয়ার করে দাদির কাছে। ইতির সাথে ওর দাদির পরিচয় করিয়ে দিল। সেদিনের পর শুভ প্রায় 1 সপ্তাহ বাসা থেকে বের হয়নি। ইতি প্রতিদিন এসে শুভর খোঁজ খবর নিয়ে যেত। শুভর সাথে বসে গল্প করত, সময় কাটাতো। ইতি যখনই শুভর সাথে কথা বলছিল সে সময় শুভর দাদি একটা বড় ফটো নিয়ে আসে শুভর কাছে। এটা হচ্ছে তোর নানা, ইনি তোর নানি, এরা হলো তোর মামা, আর এটা হলো তোর ছোট খালা। যদি কোনোদিন তোর কাছে আসে কোনো বলে তাদের কথা বলিস, আর যদি কোনোদিন সময় পাস তাদের সাথে সম্পর্কটা ঠিক করে নিস। এতদিন দেখাও নাই কেন দাদিমা? মনে করেছিলাম ওনারা হয়তো কোনো একদিন আসবে, তাই দেখা নাই। এখন তো বয়স হয়েছে, সব জানার দরকার আছে তোর। এমন সময় একজন একটা খামে করে চিঠি দিয়ে গেল। শুভ চিঠিটা দেখে ভাবতেছে তাদের কোনো আত্মীয় নেই, তাহলে কে দেবে। ইতি শুভর কাছ থেকে চিঠিটা নিয়ে পড়ল একটু জোরে। চিঠিটা পড়া শেষ হলে ইতি শুভর দিকে তাকালো। শুভর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু শুভর দাদির মনটা ভরে গেছে।
দাদিমা, আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না, আমার ভীষণ ভয় করে। সেনাবাহিনীতে চাকরি করবি এটা তোর বাপ দাদার স্বপ্ন ছিল, তাই তো তোকে সেই মোতাবেক পরমাণু পরীক্ষা, বোমা ডিফিউজ করার এইসব নিয়ে তো গবেষণা করলি। খুব ভয় করে যদি ফেটে যায় আর আমি মরে যাই। শোন দাদু ভাই, তোর বাবা তোর দাদা সব সময় দেশের আর দেশের মানুষের জন্য কাজ করেছে, যাতে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তাই তো সবাই আজও তোর দাদা তোর বাবার নাম মুখে নেয় সম্মানের সাথে। আমার যে ভয় হয় তোমাকেও যদি তাদের মতো হারিয়ে ফেলি। মনে করবি তুই একা, তোর জীবনে কেউ নাই। তুই মরলে কি আর তুই বাঁচলে কি, তাহলে দেখবি কোনো কিছুই হারানোর ভয় থাকবে না। আর তোর দাদির দোয়া সব সময় তোর সাথে আছে। ইতি, একটু শুভকে বোঝাও তুমি। দাদিমা ঠিক কথাই বলেছে শুভ। যদি কাজে থাকো, ব্যস্ত থাকো, তাহলে কোনোদিনও মেহেরিনের কথা মনে পড়বে না। আমি জানি তুমি মেহেরিনকে নিয়ে ভাবতেছো। দেখো শুভ, মেহেরিন কোনোদিন তোমার ছিল না। তুমি একটা মোহের পিছনে পড়েছিলে এতদিন। হয়তো কষ্ট হবে, কিন্তু সব মানিয়ে নেব আমি। আমি ভীত নই। আমি আমার দাদার মতো, বাবার মতো এদেশের সেনাবাহিনীতে কাজ করতে চাই সম্মানের সাথে। ইতি, কথা দিতে হবে আমি কোথায় আছি, কি করতেছি, কোনো কথার উত্তর দেবে না মেহরিনকে। সেসব তোমাকে ভাবতে হবে না শুভ, আমি তোমার অপেক্ষায় থাকবো শুভ। তার ঠিক 2 দিন পর শুভ চলে যায়। শুভ ট্রেনিং শুরু হয়। সেই ভোরের আগে উঠতে হয় আর সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং চলে শুভর। আবার বোমা নিয়েও ক্লাস করতে হয়। বিয়েবাড়ি থেকে এসেই মেহরিন সোজা চলে যায় তাদের গ্রামের বাড়িতে, বাবা মায়ের কাছে। সেখানে কয়েকদিন থাকার পর আবারও শহরে নানা বাড়ি আসে। হঠাৎ যখন তার শুভর কথা মনে পড়ে, তখন মেহরিন তার বান্ধবীর কাছে যায়। এই, তোর এতদিন পর আসার সময় হলো? আর বলিস না, বাড়িতে গিয়ে অনেক দিন পর সব কাজিন সহ একসাথে হলে যা হয়। তোর তো খালি আনন্দ করার সময়। চল না সিসি ক্যামেরা দেখি শুভ এসে কি কি করেছে। এত অস্থির হচ্ছিস কেন? একটু সবুর কর, সবাই তো দেখব। ওরা সবাই গেল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার জন্য। 3 জনে একসাথে বসলো দেখার জন্য। প্রথম 2 দিন দুরাতের ভিডিওতে তেমন কিছু করেনি শুভ। পরের দিন ভিডিও দেখে সবাই অবাক, কিন্তু হঠাৎ করে ইতি আসা, মোবাইল দেওয়া, ট্রাকের ধাক্কা থেকে বাঁচানো, এসব দেখে সবাই ভয় পেয়ে যায়। মেহেরির সাথে সাথে তার মোবাইল চালু করে শুভকে ফোন করে, কিন্তু বারবার শুভর নাম্বার বন্ধ বলছে। কি, ফোন রিসিভ করে না? ফোন তো বন্ধ বলতেছে, কিছুই তো মাথায় ঢুকতেছে না। চল তাহলে শুভর বাসায় যাই, আমরা মনে হয় অনেক বেশি করে ফেলেছি। আর দেরি করা ঠিক হবে না, অনেক আবেগ। কিন্তু শুভ যদি কোনো কিছু করে বসে। তারা আর দেরি করলো না, সোজা শুভর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাসায় পৌঁছে দেখে বাসায় তালা মারা। আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পেল শুভর দাদি নাকি মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকে না। এমনকি শুভ কোথায় গেছে, কি করছে তাও জানে না। শুধু তাই নয়, শুভ নাকি তার দাদির মৃত্যুতে বাসায় ছিল না। সব শুনে মেহরিন সেখানেই কান্না করতে লাগলো। কাঁদিস না বান্ধবী, আমাদেরকে এখন শুভর খোঁজ করতে হবে। সব দোষ আমাদের, আমরা সত্যি অতিরিক্ত শয়তানি করে ফেলেছি। আমরা আর এমন করব না বান্ধবী, তবুও চুপ কর তুই। আমরা সবাই মিলে এখন শুভকে খুঁজবো। কোথায় পাবো এখন শুভকে? এত বড় শহরে কোথায় আছে শুভ কেউ কি জানি? তোদের বারবার মানা করলাম, তোরা শুনলি না। এই মনে পড়েছে, ভিডিওতে তো ইতিকে দেখলাম, তাহলে ইতি নিশ্চয়ই কিছু জানে। হ্যাঁ, তো মনে পড়েছে। আর শুভকে মোবাইল দেওয়াও দেখলাম আমি। এখানে তো কোনো ঘাপলা আছে নিশ্চয়। চল আগে ইতিকে ধরি, পরে সব তথ্য পেয়ে যাব। সবাই ইতির জন্য অপেক্ষা করতেছে কলেজের মাঠে। ইতি মনে মনে গান গাইতে গাইতে কলেজে ঢুকলো। ইতিকে দেখেই সবাই ইতির কাছে এগিয়ে গেল। সবাইকে দেখে ইতি মুচকি হাসতে লাগলো। ইতি, বল শুভ কোথায়? আমি কি করে জানবো শুভ কোথায়? আমরা সিসিটিভি ক্যামেরাতে সব দেখেছি, বল শুভ কোথায়? সব যখন দেখছিস, তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করতেছো?
ইতি, ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। ইতি বল, শুভ কোথায়? আর মোবাইলে শুভকে কি দেখিয়েছিস যে শুভ শুধু কাঁদছে? চুপ করে থাকিস না, জলদি বল বলতেছি, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে হাত কারো কাঁপবে না আমাদের। ইতি এবার সত্যি ভয় পেয়ে গেল, কিন্তু মনে মনে শয়তানি বুদ্ধি ঠিকই করল। ভয় পাওয়ার ঢং করে বলছে, তোমরা তো জানো আমিও শুভকে পছন্দ করি, তাই সেদিন যখন তোমরা প্র্যাঙ্ক করার কথা বলছিলে সেসব ভিডিও করি আর সেই ভিডিওটা শুভকে দেখাই। পরে শুভকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই। তুই এই কাজটা কেন করতে গেলি? আর শুভ এখন কোথায় সেটা জলদি বল। বললাম তো পছন্দ করি, তাই সুযোগ খুঁজতেছিলাম। কিন্তু শুভর একটাই কথা, সে মেহরিনকেই ভালোবাসে। পরে শুভকে বাসায় নেই আমি। বাসায় গিয়ে দেখি শুভর দাদি মারা গেছে, কারণ শুভ না বলে 3 দিন পালিয়েছিল সেই টেনশনে। মিথ্যে বলবি না, ওই এলাকার লোক বলল শুভ নাকি ওর দাদির মৃত্যুতে বাসায় আসে নাই। আরে বাবা, কবে মারা গেছে সেটা আমরা আগে জানতাম নাকি? পরে বাসায় ঢুকে দেখতে পাই বিছানায় শুয়েছে, মানে ওই অবস্থায় মারা গেছে, বুঝলি? সেই দিনের পর শুভ নানা বাড়ির লোক এসে শুভকে নিয়ে যায়, কিন্তু আমি সে সময় ছিলাম না, তাই জানতে পারি নাই কোথায় শুভর নানা বাড়ি। সেদিন থেকে সবাই শুভকে খুঁজতে থাকে। শুভর ভার্সিটিতে যায়, বন্ধুদেরকে বলে, কেউ শুভর খবর দিতে পারে না। প্রায় 10 মাস ট্রেনিং শেষে শুভ সেই পার্বত্য জেলায় পোস্টিং হয়। শুভর সহকারী হিসেবে থাকে একজন মাঝবয়সী লোক। শুভ অবশ্য তাকে আদর করে ধনীরাম বলে ডাকে। তারা একদিন এক উপজাতির বাড়িতে বোমের সন্ধান পায়। আসলে মিয়ানমারের সন্ত্রাসী সেটা সেখানে রাখে যাতে বাঙালির দোষ হয়। খবর পেয়ে একটা সেনাবাহিনীর ইউনিট চলে আসে, চারিদিকে একটা মার্ক করে রাখে যাতে কেউ সেই মার্কের ভেতরে ঢুকতে না পারে। গাড়ি থেকে নেমেই শুভ সেখানে গেল, সাথে ধনীরাম তো আছেই। ধনীরাম, আমার জন্য 1 গ্লাস গরম পানি নিয়ে আসো। স্যার, এই সিরিয়াল মুহূর্তে আপনার গরম পানি খেতে মন চাচ্ছে? এখন যদি বমটা ফেটে যায় তাহলে তো মরে যাব। আমি তো আর্মি ড্রেস পরে আছি ধনীরাম, আর তুমি বোম থেকে রক্ষা করা পোশাক পরেও ভয় পাচ্ছ? আপনার তো সামনে পিছনে কেউ নেই, তাই তো আপনি ভয় পাচ্ছেন না। আমার ঘরে ছোট ছোট বাবা হারা বাচ্চা আছে, না মানে আমি তো এখনো এখানে, তাহলে তো তারা বাবা হয়ে গেল না। বেশি কথা বললে আর গরম পানি না আনলে কিন্তু বোম এখানেই ফাটে দেবো বলে দিতেছি। ধনীরাম এবার আগুন জ্বালিয়ে গরম পানি করল। আপনারা তো জানেন সেনাবাহিনী প্রয়োজনীয় সব জিনিস সাথে রাখে। শুভ গরম জলে মুখ দিতেছে আর একটা করে তার পালস দিয়ে কেটে দিচ্ছে। যতবার কাটতেছে তার ততবার ধনীরাম ভয়ে কাঁপতেছে আর লুকোনোর জন্য জায়গা খুঁজতেছে। আশেপাশে সব মানুষ মার করা জায়গার আরও দূর থেকে সব দেখতেছে। শুভ প্রায় সময় এরকম বোম ধ্বংস করে, কত রকমের বোম ধ্বংস করেছে, কিন্তু শুভ ধনীরামকে সবসময় তার সাথে রাখে। শুভ সব সময় মনে করে সে দুনিয়ায় একা, তার কেউ নেই, তাই তো তার ভয় করে না, হাত কাঁপে না, সেফটি পোশাক পরে না। রুকাইয়া এতক্ষণ ধরে সব কথাই শুনল মেহেরিনের। রুকাইয়া অন্তত এটা বুঝে গেল মেহেরিন এখনও শুভকে ভালোবাসে। রুকাইয়া লক্ষ্য করল মেহেরিনের চোখে এখনও জল। মেহেরিনকে বুকে টেনে নিল রুকাইয়া। এর মাঝে মাহমুদা চলে এসেছে আর ওদেরকে দেখে ফেলেছে। আপু, তাহলে তোমাদের দুজনের মধ্যে চোর কে হবে এখন? এখন আর খেলবো না, তুই যা। এখন তোর আপুর সাথে আমার একটু কথা আছে। মাহমুদা মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল একটু সময় করে শুভর সাথে কথা বলবে, কিন্তু সেটা আর হলো না তার। কাঁদিস না, আর সব তো শুনলাম, তোর তো এখানে কোনো দোষ নেই। কিন্তু আপু, আমি এখানে এসে শুভকে দেখে অবাক হয়েছি। তার এত পরিবর্তন, আবার মারামারি করলো, আমি বেশ অবাক হয়েছি। আর শুভর সাথে যখনই কথা বলতে যাই, শুভ আমাকে এড়িয়ে চলে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হয়তো শুভর মনে বিশাল অভিমান জমে আছে। আমি তো সুযোগ পাচ্ছি না ওর অভিমানটা ভাঙানোর। এখনো শুভকে ভালোবাসিস তুই? কোনো কিছু বোঝো না আপু তুমি। ভালো না বাসলে কি বারবার শুভ শুভ করতাম আমি? আচ্ছা, আমি শুভকে বলে দিব, কেমন? এখন আর কাঁদিস না তুই।
আজকে রুকাইয়ার গায়ে হলুদ হয়েছে। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে, সব ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে খুব ভালো লাগছে। একে একে সবাই রুকাইয়াকে হলুদ মাখিয়ে দিচ্ছে। শুভ একদিকে সরে আছে, সেটা অবশ্য আগেই খেয়াল করেছে মেহেরিন, কিন্তু সেই সুযোগটা কাজে লাগালো মাহমুদা। হাতে হলুদ নিয়ে শুভর দুগালে লাগিয়ে দিল। শুভ হলুদ নিয়ে মাহমুদাকে ধাওয়া করলো। মাহমুদা দৌড়াতে দৌড়াতে তাদের ঘরে ঢুকলো, শুভ ঘরে ঢুকলো। দেখেন শুভ, ভালো হবে না বলে দিতেছি। আমাকে হলুদ লাগানোর আগে বুঝি মনে ছিল না? এবার পালাবে কোথায় তুমি? দেখেন, এগিয়ে আসবেন না বলে দিতেছি শুভ। শুভ এক পা দু পা করে মাহমুদার দিকে এগিয়ে যেতে লাগলো। মাহমুদা পেছনে যেতে যেতে খাটিয়ে পড়ে গেল। শুভ এগিয়ে যেতে যেতে হঠাৎ উস্টা খেয়ে আর ধারাম করে মাহমুদার উপর পড়ে গেল। মাহমুদা অপলক দৃষ্টিতে শুভকে দেখছে। শুভ তো বোকা বনে গেল, আসলো কি জন্য আর হলো কি। মেহেরিন পেছনে ঘুরে দেখে শুভ নেই, তাই সে খুঁজতে খুঁজতে আসতে লাগলো ঘরের দিকে। মাহমুদা শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে হাসতে হাসতে দৌড়ে ঘর থেকে বের হলো। দরজার কাছে দেখে ওর আপু। একটু থেকে আরবারও লজ্জা মুখ করে হাসতে হাসতে বের হলো। মেহেরিনও ঘরে ঢুকে দেখে শুভ। মেহেরিন তো একটা খটকা খেলো প্রায়। কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালো শুভর দিকে। হঠাৎ মেহেরিন আসাতে শুভ অবাক হলো। ঘরের মধ্যে তোমরা দুজন কি করছিলে শুনি? মাহমুদাকে হলুদ মাখিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। তোমাকে দেখলাম একাই দাঁড়িয়েছিলে, হঠাৎ কি হলো যার কারণে মাহমুদাকে হলুদ মাখানোর জন্য ঘরের ভিতরে আসতে হবে? মাহমুদা আমার গালে হলুদ মাখিয়ে পালিয়ে এসেছিল, যার কারণে এখানে আসা। আমরা এতগুলো মানুষ থাকতে মাহমুদার পিছনে পড়তে হলো কেন? নাকি মনে মনে অন্য কোনো ধান্দা? দেখেন মিস মেহরিন, মুখ সামলে কথা বলবেন। আপনি যেটা ভাবছেন তার কিছুই না, বুঝলেন? সরেন সামনে থেকে। সব বুঝে গেছি আমি, আমাকে আর বোঝাতে হবে না। আমিও এগুলোর শেষ থেকে ছাড়বো। মেহেরিন মন খারাপ করে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকলো সন্ধ্যা পর্যন্ত। সবাই যখন বাইরে আনন্দ করছে তখনই মেহেরিন ঘরে কান্না করতেছে। রুকাইয়ার চোখ বারবার মেহেরিনকে খুঁজছিল, কিন্তু কোথাও পেল না মেহেরিনের দেখা। হলুদ মাখানো শেষ হলে রুকাইয়া গোসল করে মেহেরিনকে খুঁজতে খুঁজতে তার ঘরে গেল। ঘরে ঢুকে দেখে মেহেরিন কেঁদে কেঁদে চোখ মুখ লাল করেছে। এমনি ফর্সা সে, তার উপর কতক্ষণ কান্না করেছে কে জানে। কিরে মেহেরিন, এভাবে ঘরে দরজা বন্ধ করে বসে কাঁদছিলি কেন? না আপু, কেউ কিছু বলে নাই। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল। কেউ কি কোনো কিছু বলেছে তোকে? মেহরিন এবার রুকাইয়াকে জড়িয়ে ধরল। রুকাইয়াও মেহরিনের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলো। হঠাৎ করেই আবারও কান্না শুরু করে দিল মেহরিন। কেউ কোনো না বললে এইভাবে কাঁদছিস কেন তুই? আমাকে বলবি তো কি হয়েছে তোর? আমাকে কোনো না বললে বুঝবো কি করে? আর এভাবে কান্না করলে কি হবে? আপু, শুভ মনে হয় মাহমুদার সাথে সম্পর্কে গেছে। আমি নিজের চোখে দেখেছি। এসব তুই কি বলছিস? হ্যাঁ আপু, আমি নিজে দেখেছি। মাহমুদা লজ্জা ভাব করে হাসতে হাসতে ঘর থেকে বের হলো, আর সেই ঘরেই শুভও ছিল। তোর কোথাও আবার ভুল হচ্ছে না তো? ভুল হবে কেন? আচ্ছা আপু, কেউ কাউকে হলুদ লাগানোর জন্য ঘরে ঢুকে? মানে? আপু, শুভ নাকি মাহমুদাকে হলুদ লাগানোর জন্য ঘরে গিয়েছিল। এটা কি বিশ্বাস করার মতো কথা? আমরা এত মানুষ থাকতে কারোর গায়ে হলুদ মাখিয়ে দিল না। শুভর কি এমন হলো যার কারণে সে মাহমুদাকে হলুদ মাখিয়ে দিবে? আচ্ছা চুপ কর এখন তুই, এবার আমার সাথে আয়। আমরা আগে মাহমুদার কাছে যাই, তখন সত্যিই মিথ্যা সব জানতে পারবো। মেহরিনের হাত টেনে নিয়ে মাহমুদার কাছে গেল। মাহমুদা তখন কাজ করতেছিল। রুকাইয়া মেহরিনকে দেখে কাজ থামিয়ে আবারও কাজে মনোযোগ দিল সে। মাহমুদা, তখন শুভ কেন ঘরে ঢুকেছিল তোর সাথে? আর বলো না আপু, শুভ এক কোণায় দাঁড়িয়ে আমরা সবাই মজা করতেছি, সেই সুযোগে আমি শুভর গালে হলুদ মাখিয়ে দেই দৌড়। শুভ দৌড়ে ঘরে ঢোকে, কিন্তু হলুদ দিতে পারে না। আমি আবারও পালিয়ে চলে আসি। এই, তুই কি শুভর বড় নাকি যে ওর নাম ধরে কথা বলছিস? এখন থেকে শুভ ভাইয়া বলে ডাকবি, বুঝলি? তোমরাও তো বড় হও, তাহলে তুমি কেন ডাকো না? আমি কোনো ভাইটাই বলতে পারবো না। দেখছো আপু, কত বড় বেয়াদব একটা। জানিস তো কিরকম জেদিও। আচ্ছা বাদ দে, চল, এবার তো সব শুনলি, অহেতু কান্না করলি।
এবার রুকায়া মেহেরিনকে নিয়ে শুভর কাছে গেল, কিন্তু গিয়ে দেখে শুভ কার সাথে যেন খুব সিরিয়াস হয়ে কথা বলছে। কথা বলতে বলতে বাড়ির ভেতরে গেল শুভ। সেখানে সবাই উপস্থিত আছে। রুকায়া ভাবলো মেহেরিনের সাথে সম্পর্কটা ঠিক করে দিতে, কিন্তু কিসের কি। শুভ বাড়ির ভিতরে সবার কাছে আসলো। কি রে রানু ভাই, কোনো বলবি নাকি? কি শুভ, কিছু বলবে আমাদেরকে? মামা কেউ না জানুক, আপনি তো জানেন আমি সেনাবাহিনীতে চাকরি করি। হ্যাঁ, সেটা তো জানলাম। তোকে রুকাইরা বিয়ের কথা বলতে গিয়ে মেহেরিন এবার আকাশ থেকে বলল, ওর বাবা তো এমনিতেই সেনাবাহিনীর চাকরি করা কাউকে পছন্দ করে না, মানে কোনো ছেলেকে যার সাথে মেয়ের বিয়ে দেবে। আর শুভ সেনাবাহিনীতে চাকরি করে, এটা তো সে জানতো না। মামা হয়েছে কি, আমাকে এক্ষুনি যেতে হবে, একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আর দুদিন পর রুবাইয়ার বিয়ে, আর তুমি চলে যাবে মানে? ছোট মামা, আমি না গেলে বড় ধরনের অঘটন ঘটতে পারে, আমি না গেলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ঠিক বুঝলাম না। মামা একটা শপিং মলে কয়েকটা জায়গায় দেশীয় সন্ত্রাসীরা বোমা রেখেছে, আর আমি যত রকম বোম আছে সব ডিফিউজ করে দিতে পারি, কিন্তু আমাদের অন্য অফিসার সেটা পারছে না, তাই আমাকে যেতে হবে। শুভ আরও কিছু বলতে যাবে, এর মাঝে পাশের ক্যান্টনমেন্ট থেকে কয়েকটা সেনাবাহিনীর গাড়ি শুভর মামা বাড়িতে আসলো। সবাই দেখার জন্য বাড়ি থেকে বের হলো। এর মাঝে আবার একটা হেলিকপ্টার এসে গেল, সেটা বড় একটা মাঠে নামলো। সেখান থেকে ধনীরাম নেমে শুভর কাছে আসলো, সাথে কয়েকজন মেজরও ছিল গাড়িগুলোতে। সে কি স্যার, এখনো আপনি বের হননি? বোমা ফাটলো বলে। আমি এক্ষুনি আসতেছি। দৌড়ে বাড়ির ভেতরে গেলাম। স্যার, শুভ এসব কবে থেকে করে? যখন থেকে জয়েন করছি তখন থেকেই করি। জানেন শুভ স্যার, সেফটি স্যুট পর্যন্ত পরে না। আমার তো ভয়, হাত পা কাঁপে। বারবার বলে আমি একা মানুষ, মরলেও কিছু হবে না। ধনীরামের কথা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল। মেহেরিন তো চরম অবাক, এটা কি বলতেছে। শুভর মামা এবার সত্যি সত্যি রেগে গেল। মা বলেছিল সেনাবাহিনী চাকরি করে যারা, তারা নিজের জীবনের কথা ভাবে না। এর জন্য তো বোনটাও হারালাম। এখন না জানি কবে আমাদের উপর বিপদ নেমে আসে। কি যে বলেন আপনি, আমিও তো চাকরি করি, তাহলে কি আমার পরিবার অনিরাপদ? এসব ভুল ধারণা আপনার। দেশের জন্য, দেশের মানুষের জন্য সেনাবাহিনী দিন রাত এক করে কাজ করে। আজ আমার এরকম রিল্যাক্স নিতেছি বলেই তো আপনারা শান্তি ঘুমাতে পারেন। ভাইজান, উনি ঠিক বলেছে। শুভ তো আমাদের গর্ব, সে আমাদের ভাগিনা। কিন্তু স্যার, যে বারবার বলে তার কেউ নাই, সে একা। হয়তো কোনো এক কারণে এসব বলতো, এখন আর বলবে না। আরও কিছু কথা, আরও কত কিছু জেনে নিল তারা। এর মাঝে শুভ ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে আসলো। এসেই প্রথমে তার নানিকে, তারপর দু মামাকে জড়িয়ে ধরল। নানু ভাই, এবার না তোর মায়ের মতো তোকেও হারাই। কিছু করার নেই নানু, যার জীবনে ভালোবাসা নাই আর তার বেঁচে থাকা মরে যাওয়া। কেন এখন আমরা আছি না? আমরা কি সবাই পর হয়ে গেলাম? যখন দরকার ছিল একজনের ভালোবাসা, তার ভালোবাসা পেলাম না। দুদিন পর রুবাইয়ার বিয়ে, এখন চলে যাবি তুই? হাতের কাজটা রাতেই শেষ করে কালকে দিনের মধ্যেই চলে আসবো মামা। চিন্তা করো না তো, যদি মরে যাই তাহলে মাফ করিও, আর যদি বেঁচে থাকি তাহলে ঠিক চলে আসবো। এই কয়দিনে বুঝেছি তুই অনেক ভালো একটা ছেলে মামা। যা, দেশের জন্য কাজ কর, আমাদের সবার দোয়া তোর সাথে আছে। শুভ আর সময় নষ্ট না করে ধনীরামকে ব্যাগটা দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ল। ধনীরামও শুভর পেছনে পেছনে গিয়ে হেলিকপ্টারে উঠল। মেহেরিন প্রচুর কান্না করতেছে, তাহলে তার কারণে আজকে শুভ মরণের মুখোমুখি দাঁড়িয়ে এসব করে। আর ধনীরাম যে বলল নিজের সেফটি স্যুটও পরে না। শুভ চলে যাওয়ার পর সবাই নিজেদের মতো করে বাড়িতে ঢুকলো। তাহলে এই ঘটনা, মন তো বলে শুভ পাথর হয়ে গেছে, আর ওই পাথর মনে, আমার মনে হয় না ভালোবাসা ফুটবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেব। আমিও শুভর ভুলটা ভাঙাবো, কিন্তু এখন যে আমার খুব ভয় করতেছে আপু। দোষটা তোর। কেন তোর বান্ধবীর কথা শুনতে গেলি? মেহেরিন দৌড়ে গিয়ে ঘরে ঢুকে আবারও কাঁদতে থাকলো। সবাই একটু চিন্তাতে পড়ে গেল। বাড়ির সবাই এসব নিয়ে কথা বলছে। শুভ এরকম একজন অফিসার সেনাবাহিনীর, যার জন্য হেলিকপ্টার আসে। গর্বে সবার বুক ফুলে গেছে। মাহমুদা তো মনে মনে সেই খুশি। 3 ঘন্টার মধ্যে হেলিকপ্টার সেই শপিং মলের উপর ল্যান্ডিং করলো। শুভ নেমেই আগে দেখলো কোথায় কোথায় বোমা আছে, তারপর একটা একটা করে কাজ শুরু করে দিল। স্যার, আজকে অত্যন্ত সেফটি স্যুটটা পরে, না হলে ফেটে গেলে কি হবে? আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। ধনীরাম সেনাবাহিনী ভয় করে না, আর তুমি এত কমেডি কেমন করে করতে পারো?
স্যার আমি কমিটি করি, আমার ঘরের সুন্দরী একটা বউ আছে, আমি মরে গেলে তাদের কি হবে? তাহলে রিজাইন দিয়ে দাও ধনীরাম, তখন বউয়ের সাথে থেকো। চাকরি না থাকলে বউ থাকবে না স্যার। এই কমেডি বন্ধ করতো, যাও গরম পানি নিয়ে আসো, নাহলে বোম তোমার শরীরে ফেলবো এবার। ধনীরাম গরম পানি এনে দিল। শুভ গরম পানি খাচ্ছে আর একটা একটা করে বোমের তারগুলো কেটে দিচ্ছে। ধনীরাম মনে মনে বলে, মানুষ খায় গরম কফি চা আর ইনি খায় গরম পানি, আর আমি বুঝি এনার চাকর। সব বোম ডিফিউজ করা শেষ, একটা বাকি আছে, কিন্তু এটা তো টাইম বোমা। ধনীরাম ভয়ে পালিয়ে গিয়ে লুকালো। ধনীরাম, এই ধনীরাম, জি জি স্যার, আমি তো আছি এখানে। এবার বলো এটার কোন তারটা কাটতে হবে আগে, লাল সবুজ নাকি হলুদ? আমি তো কেমন করে বলবো স্যার? চুপচাপ থাকো, মরলে আজ একসাথে মরবো দুজনে। তখন এই টাইম বোমটা একেবারে আনকমন, আমার মাথায় কাজ করতেছে না। স্যার তাহলে এই শপিং মলের কি হবে? এতগুলো মানুষ এখনো ভিতরে আছে। এখন রাত 11টা বাজে, বোমটা ফাটবে ঠিক 3:56 এর মাঝেই তো কিছু করতে হবে। এক কাজ করো, আমাদের টিমের দক্ষ কয়েকজনকে খুব তাড়াতাড়ি এখানে আসতে বলো, সাথে ল্যাপটপ আরো যা সরঞ্জাম আছে নিয়ে আসতে বলো। দুপুরে শুভর মামার বাড়ির সবাই টিভির দিকে চোখ, কারণ সেই টাইম বোমাটা ফেটে গেছে আর দুজন সেনা অফিসার মারা গেছে, কিন্তু এখনও তাদের পরিচয় নাকি মিডিয়াকে কেউ জানায়নি। টিভিতে এমন নিউজ দেখে মেহরিন তো কেঁদে শেষ। দৌড়ে গিয়ে অজু করে মেহরিন নফল নামাজ আদায় করছে আর আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা চাচ্ছে। রুকাইয়া সব কিছু নিজ চোখে দেখছে। এদিকে বাড়ির সবাই চিন্তায় আছে, শুভর ফোনেও ফোন ঢুকছে না। এর মাঝে টিভিতে নিউজ হলো যে দুজন সেনাবাহিনী মারা গেছে, তাদের লাশ বাড়িতে নেওয়া হচ্ছে। সবাই প্রস্তুতি নিচ্ছে শুভর লাশ নেওয়ার জন্য, আর সবাই বাইরে কান্না করছে এবং শুভর লাশের জন্য অপেক্ষা করছে।